আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান জেনারেশন নেক্সট আইটি সলিউশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনে আমরা দেখাবো কিভাবে একজন ক্লায়েন্ট আমাদের ই কমার্স সাইট থেকে জিপ্যাক SaaS এডিশন ইনস্টল করার পরে সেটি ব্যবহার শুরু করতে পারেন। ইনস্টলেশনের পরে সফটওয়্যারটি একদম নতুন অবস্থায় থাকে, অর্থাৎ কোনো ডেটা, অ্যাকাউন্ট বা প্রোডাক্ট সেখানে থাকে না। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখাবো চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে সেট আপ করবেন, ইনভেন্টরি কনফিগার করবেন এবং এই প্রেজেন্টেশনে আরও দেখাবো কিভাবে ওপেনিং ব্যালেন্স, রিসিপ্ট পেমেন্ট, সেলস ইনভয়েস, সেলস রিটার্ন, পারচেস অর্ডার, পারচেস রিকুইজিশন এন্ট্রি দিতে হয়। আরও দেখতে পারবেন বিভিন্ন মডিউলে প্রয়োজনীয় রিপোর্ট সমূহ। যার হাত ধরে জিপ্যাক ইআরপি সফটওয়্যার আজকে এই পর্যন্ত, তিনি সরাসরি এই প্রশ্নের উত্তরগুলো দিবেন। আমাদের মাঝে আছেন আরিফুল ইসলাম স্যার। আশা করি এই প্রেজেন্টেশনের মাধ্যমে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ ইসরাত। সো হ্যাঁ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট আজকের প্রেজেন্টেশনটা। যারা আমাদের ই কমার্স সাইট থেকে সফটওয়্যার ইনস্টলেশন করে তারা অ্যাকচুয়ালি অনেকেই প্রথমে বুঝতে পারে না যে এটা কিভাবে শুরু করবে। তো এখানে প্রত্যেকটা মডিউলের প্রত্যেকটা পেজ আমরা খুব সুন্দর করে এখানে বর্ণনা করেছি, যাতে একদম এন্ট্রি লেভেলের ব্যবহারকারীও সফটওয়্যারটা অপারেট করতে পারে। বিশেষ করে আমরা প্রাউডলি বলি যে জিপ্যাক সফটওয়্যার হাইলি ইউজার ইন্টারফেস, মানে হাইলি সিকিউর অ্যান্ড ইউজার ইন্টারফেসগুলো খুবই সহজ। অ্যাকাউন্টস নন প্রফেশনাল হলেও এই অ্যাকাউন্টিং সফটওয়্যারটি তারা স্মুথলি ব্যবহার করতে পারবে। তো আমরা প্রেজেন্টেশনটি শুরু করছি। আশা করি প্রেজেন্টেশনটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং এতে আপনারা উপকৃত হবেন। সো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি প্রেজেন্টেশনের জন্য, সাথে থাকবেন। করেছি যারা আমাদের ই কমার্স সাইট থেকে সফটওয়্যার ইনস্টলেশন করবে তাদের ইমেলে সফটওয়্যারের সমস্ত ক্রিডেনশিয়ালগুলো চলে যায়। সো তাদের সেই ক্রিডেনশিয়াল থেকে সফটওয়্যারটা ওপেন করার পরে সফটওয়্যারটা লাইক দিস এভাবে ওপেন হবে। তো ওপেন করার পরে সফটওয়্যারটা সম্পূর্ণ নতুন অবস্থায় থাকে এবং টোটালি ব্ল্যাঙ্ক থাকে। তাহলে শুরুটা কি করতে হবে? প্রথমে আপনাদের প্রতিষ্ঠানের মতো করে আপনাদের চার্ট অফ অ্যাকাউন্টসটা সাজিয়ে নিতে হবে অ্যাকাউন্টিং মডিউলের জন্য। তো লাইক দিস, ধরুন আপনাদের ইনকাম, এক্সপেন্ডিচার যে সকল হেড আছে সেগুলো আপনার চার্ট অফ অ্যাকাউন্টস আপনারা লেজারগুলো ক্রিয়েট করে নেবেন। তাছাড়া আপনাদের যে সকল অ্যাসেট, লায়াবিলিটিস আছে সেটাও আপনারা চার্ট অফ অ্যাকাউন্টসে দিয়ে নেবেন। তাহলে সেটা কীভাবে আপনি ইনপুট করবেন আমি প্রথমেই সেটা দেখাচ্ছি। অ্যাকাউন্টিং মডিউলের মধ্যে অ্যাকাউন্টিং রিলেটেড আপনি সব কাজ করতে পারবেন। তো প্রথমে আমরা চার্ট অফ অ্যাকাউন্টসে আসব। এখানে এসে আমাদের সফটওয়্যারটি এখানে চার্ট অফ অ্যাকাউন্টসের 4টা লেভেল আমরা মেনটেন করেছি। সো 4টা লেভেলের মধ্যে একটা ফিক্সড লেভেল, তারপরে রয়েছে অ্যাকাউন্ট গ্রুপ, অ্যাকাউন্ট সাবগ্রুপ, অ্যাকাউন্ট লেজার। বেসিক্যালি কাজ হলো অ্যাকাউন্ট লেজার নিয়ে। অ্যাকাউন্ট লেজারে আমরা যে সকল এন্ট্রি করব সেই এন্ট্রিগুলোই সরাসরি আমরা রিসিভ পেমেন্ট ভাউচারে আমরা পাবো। তাহলে উপরের দুটো গ্রুপ হলো চার্ট অফ অ্যাকাউন্টসটাকে সাজানোর জন্য লেভেল ওয়াইজ আপনার অ্যাকাউন্ট গ্রুপ এবং সাব গ্রুপের প্রয়োজন। আমি অ্যাকাউন্টস লেজার থেকে দেখাচ্ছি। ধরুন আপনি একটা এক্সপেন্ডিচার হেড ক্রিয়েট করতে চাচ্ছেন, তাহলে সেটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন? এই এক্সপেন্ডিচারটা আপনার ডিরেক্ট কিংবা ইনডিরেক্ট যেটাই হোক সেটা আপনি এখান থেকে আপনি চুজ করে নেবেন। লাইক দিস, আপনার একটা ডিরেক্ট এক্সপেন্ডিচার যদি দেন তাহলে এখানে আপনার সিস্টেম থেকে আপনার একটা অ্যাকাউন্টস কোড চলে আসবে। এবার ধরুন আপনি এন্ট্রি দিচ্ছেন একটা মোবাইল বিল, লাইক দিস মোবাইল বিল, লাইক আপনি যেখানে এখানে অনেক নাম্বার আছে, আমি একটা নাম্বার একটা ট্রায়াল বেসিস এন্ট্রি দিচ্ছি। সো আমি সেভ করে নিচ্ছি, একটা লেজার ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে যখন আপনার প্রতিষ্ঠানের মতো করে আপনি চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করবেন তখন আপনার যে সকল ট্রানজ্যাকশন হবে বা যে সকল লেজার আপনার ক্রিয়েট করার প্রয়োজন হবে সেটা অ্যাকাউন্টস লেজারে এসে আপনার মতো করে আপনি ক্রিয়েট করে নিতে পারেন। সেটা হোক আপনার ইনকাম হেড, হোক সেটা এক্সপেন্ডিচার হেড, অথবা অ্যাসেট, অথবা লায়াবিলিটিস। তাহলে আমি অ্যাকচুয়ালি এখানে সমস্ত ডাটা এন্ট্রি দিয়ে দেখাতে গেলে প্রচুর সময় লাগবে। জাস্ট আমি একটা এক্সাম্পল এন্ট্রি দিলাম, পরবর্তী ভাউচারগুলো কীভাবে এন্ট্রি করতে হবে। আচ্ছা, তারপরে আপনার চার্ট অফ অ্যাকাউন্টসটা আপনি দেখলেন কী করে এন্ট্রি করতে হয়। তো অনেকেরই কোশ্চেন্স থাকে যে অ্যাকচুয়ালি আমি যখন সফটওয়্যারটা পারচেস করেছি তখন তো আমার রানিং বিজনেস, এই রানিং বিজনেসের ডেটাগুলো আমি সফটওয়্যারে কীভাবে ইনপুট করব। মানে অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি যে আপনার ওপেনিং এন্ট্রি। আপনি যেদিন থেকে সফটওয়্যার শুরু করবেন ওই দিনে আপনার যে ম্যানুয়াল যে সকল হিসাব নিকাশগুলো আছে সেটাকে আপনারা ক্লোজ করে নেবেন। ক্লোজ করার পরে আপনি যেই অ্যাকাউন্টসটা আপনি বের করেছেন এটাকে আপনি হতে পারে আপনার ব্যালেন্স শিট, অথবা আপনি ম্যানুয়ালি করে নিয়েছেন,
আপনার রিসিভেবল কী আছে, আপনার পেয়েবলস কী আছে, আপনার ক্যাশ ইন হ্যান্ড কী আছে, অথবা আপনার ব্যাংকে ওপেনিং কী রয়েছে, সেটা অ্যাকাউন্টসে এসে এখানে আপনি একটা পেজ পাবেন ওপেনিং ব্যালেন্স। মানে আপনি যেদিন থেকে সফটওয়্যার ব্যবহার করতে চান সেই দিনে আপনার ম্যানুয়ালি হিসাবগুলো ক্লোজ করে দেবেন। ম্যানুয়ালি ক্লোজ করার পরে আপনার যে অ্যাকাউন্টসটা তৈরি হয়েছে সেইখানে সেই অ্যাকাউন্টসটাই হলো আপনি ওপেনিং ব্যালেন্স হিসাবে আপনি এখানে এন্ট্রি করে দিবেন প্রতিটা লেজার ওয়াইজ। তো একটা কথা মনে রাখতে হবে, আপনি ওপেনিং ব্যালেন্সে ডেবিট অ্যান্ড ক্রেডিট অবশ্যই যেন আপনার মিল থাকে। যদি ডেবিট অ্যান্ড ক্রেডিট অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস আপনার সমান না হয় তাহলে আপনার কিন্তু ব্যালেন্স শিট মিলবে না। এটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ওপেনিং ব্যালেন্স দেওয়ার পরেই আপনি রেগুলার অ্যাক্টিভিটিসগুলো আপনি করতে পারবেন। হ্যাঁ, যদি কখনো এটা হয় যে না আমার অ্যাকাউন্টস এখন আমি ক্লোজ করতে পারছি না, আমার প্রিভিয়াস কিছু প্রবলেম রয়েছে, তাহলে কি আমি সফটওয়্যার শুরু করতে পারবো না? অবশ্যই পারবেন। আপনি যদি ধরুন আপনি জুলাইয়ের 1 তারিখ থেকে আপনি সফটওয়্যার চালু করতে চাচ্ছেন, কিন্তু আপনি জুনের ক্লোজিংটা আপনি হয়তো কমপ্লিট হয়নি, তাহলে জুলাইয়ের 1 তারিখ থেকে আপনি রানিং ইনভয়েসগুলো আপনি এন্ট্রি করে দিতে পারেন। পরবর্তীতে যখন আপনার ক্লোজিং হয়ে যাবে তখন আপনি ওপেনিংটা এন্ট্রি করে দিলে কিন্তু আপনার ব্যালেন্স শিটটা মিলে যাবে। তাহলে আমাদের ওপেনিং ব্যালেন্সটা জানা হলো। যখন আপনার সফটওয়্যার আপনি পারচেস করবেন কিভাবে আপনি সফটওয়্যারটাকে আপনি শুরু করবেন ওপেনিং ব্যালেন্স দিয়ে। অ্যাকচুয়ালি আমি এখানে এন্ট্রি দিয়ে দেখাচ্ছি না, এন্ট্রি দিয়ে দেখাতে গেলে এখানে প্রচুর সময় লেগে যাবে। স্ক্রিনগুলো আমাদের প্রতিটা পেজের সাথে আমাদের কিভাবে এন্ট্রি দিতে হবে তার এখানে আপনি চাইলে একটা হেল্প মেনুর সাহায্য নিতে পারেন। এখানে প্রতিটা পেজের সাথেই রয়েছে আমাদের অপারেশনাল ম্যানু। জিপ্যাক সফটওয়্যারে কিভাবে একটি ওপেনিং ব্যালেন্স এন্ট্রি করা যায় সে প্রসেসটি শুরু করছি। প্রথমেই ওকে, আমি এই পেজটা ক্লোজ করে দিচ্ছি। তারপরে আপনার রেগুলার যে কাজগুলো আছে আপনি সেগুলো করবেন। রিসিভ পেমেন্ট, তাহলে আমরা একটা এন্ট্রি দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এই সফটওয়্যারটা কতটা ফ্লেক্সিবল। আমি একটা লেজার ক্রিয়েট করেছিলাম মোবাইল বিল, আমি এইখানে এটা একটা পেমেন্ট করে দেখি। ছিল এটা ডিরেক্ট এক্সপেন্ডিচার মোবাইল বিল, আমি 1200 টাকা মোবাইল বিল দিচ্ছি। এখন আপনার পেমেন্ট মোডটা কি? টাকাটাকে আপনি ক্যাশে দিয়েছেন না আপনি কোনো ব্যাংক থেকে চেকে দিয়েছেন? আমি এটা ক্যাশ থেকে দিই, আমি এখানে ক্যাশ চুজ করলাম, ক্যাশ পেমেন্ট ফর দ্য। আপনি এখানে ন্যারেশন আপনার মতো করে তারপরে আপনি এটা লিখতে পারেন। আমি অ্যাড করে নিচ্ছি। এই ভাউচারের এগেনস্টে যদি আরও কোনো এন্ট্রি থাকে তারপরে আপনি এখানে আরও আপনার লেজার আপনি অ্যাড করতে পারেন। আমি একটাই দেখাচ্ছি, আমি এটা সেভ করে নিচ্ছি। আচ্ছা, সেভ করার আগে যদি আপনার কারেকশনের প্রয়োজন হয় এখানে একটা এডিট আছে, আপনি চাইলে এখান থেকে যদি ধরুন যে আপনার অ্যাকচুয়ালি এটা 1200 টাকা হওয়ার কথা ছিল না বা এটা আরও কম হতো, তাহলে কিন্তু আপনি এখানে এটা কারেকশন করে নিতে পারতেন। লাইক দিস, এটা যদি 1000 টাকা হতো, 1000 টাকা লিখে আমি এখানে এটা আপডেট করে নিচ্ছি। তার মানে এটা আমার আপডেট হয়ে গেছে। এটা সেভ করার আগে যদি আমি এডিট করতে চাই তাহলে আমি এইভাবে এডিট করতে পারবো। তারপর আমি এটাকে সেভ করে দিচ্ছি, আমাকে কনফার্ম করছে যে এই ভাউচারটা সেভ হয়ে গেছে। সেভ করার পরে আমি এখান থেকে রিপোর্ট দেখতে পাবো, আমার একটা ভাউচার রিপোর্ট ইনভয়েস। আপনি যে ভাউচারটি করেছেন সেই ভাউচারের জন্য এখানে একটা ইনভয়েস জেনারেট হয়ে গেছে। চাইলে আপনি এটা প্রিন্ট আউট করে সংরক্ষণ করতে পারেন বা আবার প্রয়োজন নেই, কারণ এটা সফটওয়্যার লাইফ টাইম থেকে যাবে আপনার এই ইনভয়েস। এই ভাউচারটা ক্লোজ হলো। তার পরবর্তীতে আপনি এইভাবে আপনি কন্টিনিউয়াসলি আপনি পেমেন্ট ভাউচার আপনি ইনপুট করতে পারেন। তারপরে যদি কখনো মনে হয় আমি তো একটা ভাউচার এন্ট্রি করে ফেলেছি, এটা যদি আমার এডিট করার প্রয়োজন হয় তখন কি করব? এখানে একটা ব্যাপার আছে, আপনি যদি কোনো ইউজারকে আপনি ডিলিট এডিটের পারমিশন দিয়ে থাকেন তাহলে এই ইউজার ডিলিট এডিট করতে পারবে, আদারওয়াইজ পসিবল না, তখন তাকে পারমিশন ডিসঅ্যালাউ দেখাবে। যেহেতু আমি এন্ট্রি করার জন্য বা প্রেজেন্টেশন করার জন্য সবগুলো অ্যাক্সেস নিয়ে নিয়েছি, তাহলে আমি এডিট করতে পারবো। এডিট করার জন্য আমি এইখানে একটা ডান পাশে একটা আইকন আছে আপডেট, আমি এই পেজে চলে আসব। এইখানে আপনি যেই ডেটের এন্ট্রিগুলো চান সেই ডেট এখানে লিখে সার্চ করলে আপনার ভাউচারগুলো চলে আসবে। যেহেতু আমি এখানে একদিনেরই ডেটা আমি দিয়েছি স্টার্ট অ্যান্ড ইন ডেট, সো আমার এখানে একটাই এসছে ডেটা, কারণ আমার একটাই এন্ট্রি আছে। আমি এটাকে প্লাস সাইনে ক্লিক করার পর এটা এক্সপ্লোর হবে। দেন এখন যদি আমি এটা চেঞ্জ করতে চাই যে এটা 1000 না, এটা আমার অ্যাকচুয়ালি 1500 টাকা হওয়ার কথা ছিল, অ্যান্ড আমি এইখানে যদি ন্যারেশন আপডেট করতে চাই আমি সেটাও করতে পারি, করে আমি এখানে
আপডেট ভাউচার করে দিচ্ছি, এটা ইয়েস, এটা আপডেট হয়ে গেছে। তবে হ্যাঁ, আবারও বলছি, এই আপডেটটা করতে পারবে যদি আপনার পারমিশন থাকে, তাহলে এটা আপডেট করা পসিবল, আদারওয়াইজ সম্ভব না। এই ভাউচারটি যদি আমি ডিলিট করতে চাই, তাহলে আমি এখান থেকে সরাসরি ডিলিট বাটনে আমি ক্লিক করলেই ভাউচারটা ডিলিট হয়ে যাবে। সেটা পারমিশন সাপেক্ষ, পারমিশন ছাড়া সেটাও পসিবল না। ওকে, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। আর যদি আপনি এখানে ডেট চেঞ্জ করে দেন, যে আপনি প্রিভিয়াস ডেটে আপনি দেখতে চাচ্ছেন যে আপনার, লাইক আমি একটু পিছনের ডেটে যাচ্ছি, এপ্রিল থেকে, আমি একটু সার্চ করে দেখি। আমার এপ্রিল থেকে আজকে পর্যন্ত আমি এই ভাউচারগুলো এন্ট্রি করেছি। আমার পারমিশন থাকলে আমি যে কোনো ভাউচার আমি এখান থেকে ডিলিট, এডিট, আপডেট আমি করতে পারবো। আমি এই ভাউচারটা আমি ডিলিট করতে চাচ্ছি, আমি একটা ডিলিট দেখাই। আমি এখানে ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। ডিলিট করতে পারছি বিকজ অফ আমি সমস্ত পারমিশন নিয়ে নিয়েছি, এই কারণে আমার পক্ষে ডিলিট করা পসিবল হয়েছে, আদারওয়াইজ সম্ভব হতো না। আমি ব্যাকে যাচ্ছি, আমি এন্ট্রি স্ক্রিনে চলে আসছি। আমি যে ভাউচারটি এন্ট্রি করেছিলাম সেটা যদি আমি এখন আবার পুনরায় রিপোর্ট দেখতে চাই, আমি 1500 টাকা করেছিলাম। সো আমি যদি আবার রিপোর্ট দেখি, আমার এটা আপডেট হয়ে গেছে। এই যে আপনি আপডেট করেছেন, সফটওয়্যার কিন্তু অডিট ট্রায়ালের মধ্যে আপনার এই আপডেটটা নিয়ে নিয়েছে। কোন ইউজার কখন আপডেট করেছে সেটা রেকর্ড অলরেডি সফটওয়্যার সেভ করে নিয়েছে। আপনি কি আপডেট করছেন, কখন এন্ট্রি দিয়েছেন, সব কিছু সফটওয়্যার আপনার রেকর্ড করে নিচ্ছে। সো এখানে আপডেট করে যে না আমি আপডেট করি না, এটা ভুলে হয়ে গেছে, এরকম বলার কোনো সুযোগ নেই। আমরা একটা এন্ট্রি দেখলাম, পেমেন্ট ভাউচার। সো পেমেন্ট ভাউচার অ্যাকচুয়ালি আমি যেটা দেখিয়েছি ক্যাশে, এটা হতে পারে ব্যাংকে আপনি কাউকে পেমেন্ট করেছেন। তাহলে যদি ব্যাংকে পেমেন্ট হয়, তাহলে সেটা কীভাবে পেমেন্ট করবেন, সেই আমি আরেকটা আপনাকে পোস্টিং দেখাচ্ছি। অ্যাকাউন্টসে চলে এসে আপনি চলে আসুন পেমেন্ট ভাউচার। এবার ধরুন আপনি আপনার ব্যাংক থেকে কাউকে আপনি একটা চেক দিয়েছেন। আমি দিয়েছি লাইক পেয়েবলস, কোন একজন পার্টিকে আমি একটা চেক দিয়েছি। পার্টির নাম লাইক ইকবাল ট্রেডার্স। আমি দিয়েছি ধরুন 1,50,000 টাকা। আমি কোথা থেকে দিয়েছি, আমি ডাচ বাংলা ব্যাংক থেকে দিয়েছি। আমি যখন ব্যাংক চুজ করব, তখন এখানে একটা চেক নাম্বার চাইবে, যে কোন চেক থেকে আপনি এখানে আপনার যেই চেকের পাতাটা দিচ্ছেন। কারণ বিকজ অফ আপনি তো সফটওয়্যার তখনই পোস্টিং করবেন, যখন আপনি একটা চেক লিখবেন, তখন আপনার কোন ডেটে সে চেকটা উইথড্র করবে, আপনি এখানে ডেট পরিবর্তন করতে পারেন। লাইক আপনি দিতে পারেন যে আমার 21 তারিখে চেকটা উইথড্র করবে। এখানে আপনার চেক নাম্বার এত, চেক ডেট 21 তারিখে আপনি দিয়েছেন, এখানে কারেকশন করে নিলাম। দেন 1,50,000 টাকা দেওয়া হয়েছে। সো আমি এটাকে অ্যাড করে নিয়েছি। তারপরে ঠিক আগে যেভাবে সেভ করেছি, আমি এটাকে সেভ করে নিলাম। এখান থেকে ঠিক গতানুগতিক আপনি রিপোর্ট পেয়ে যাবেন। আপনার চেক ডিটেলসটা এখানে চলে এসছে। সো আমরা দুটো এন্ট্রি দেখলাম। পরবর্তীতে এটাও যদি ঠিক আগের মতো যদি আমি এডিট করতে চাই, এখানে আজকের দিনে যে দুটো ভাউচার এন্ট্রি করেছি, সো এই ডেটে দুটো ভাউচারের ডিটেল চলে এসছে। এবার আজকের দিনে আমি কি কাজ করেছি তার সমস্ত রিপোর্ট অলরেডি তৈরি হয়ে গেছে। তাহলে আমি একটু রিপোর্ট থেকে আসি। এইখানে দেখুন চার্ট অফ অ্যাকাউন্টস, আপনি যতগুলো লেজার তৈরি করেছেন তার চার্ট অফ অ্যাকাউন্টসে এসে আপনি লেজারগুলো পেয়ে যাবেন। আপনার প্রতিষ্ঠানে যত লেজার তৈরি করেছেন সেটা আপনি এখানে এসে পেয়ে যাবেন। এখানে আমাদের কিছু লেজার তৈরি করা ছিল। তারপরে আসি এইখানে ডে বুক। আজকে আমি যেই দুটা ভাউচার এন্ট্রি দিয়েছি, এখানে আমি শুধু আজকে ডেটই দেখছি। এখানে ডে বুক, আজকের দিনে আপনি যা কাজ করেছেন তার সমস্ত ট্রানজ্যাকশন আপনি ডে বুকে দেখতে পাবেন। আমি একটু পিছন থেকে আসি, সফটওয়্যার পারফরমেন্সটা একটু চেক করি। আমি এখানে জানুয়ারির 1 তারিখ থেকে চুজ করছি ডেট, স্টার্ট ডেট। ওকে, 176 পেজ চলে আসছে। এক্সেলেন্ট পারফরমেন্স, বিকজ আমরা ব্যবহার করছি উইন্ডোজ সার্ভার এবং ডাটাবেস হিসেবে ব্যবহার করছি এসকিউএল সার্ভার, আমরা লাইসেন্স এডিশন ব্যবহার করছি। সো যে কারণে আমাদের পারফরমেন্স খুবই ভালো। তাছাড়া আমাদের টিমে যারা রয়েছে তাদেরকেও থ্যাঙ্কস দিতে হয়, তারা ব্যাকএন্ডে এক্সেলেন্ট ওয়ার্ক করেছে। সো সব কিছু মিলিয়ে অ্যাকচুয়ালি সফটওয়্যার পারফরমেন্স অত্যধিক ভালো। সো এখানে আপনারা কম্পিউটার থেকে একটা ওয়ার্ড এক্সেল ফাইল ওপেন করতে যে সময় নেবে, সো সফটওয়্যার থেকে তার থেকে কম সময়ে আপনার রিপোর্ট ওপেন হবে। আমরা নেক্সট অন্য রিপোর্টগুলো দেখি। এখানে ভাউচার রিপোর্ট,
আপনি একটা নির্দিষ্ট ডেটে কতগুলো ভাউচার বা কতগুলো পেমেন্ট ভাউচার রিসিভ ভাউচার করেছেন তার যদি ডাটা দেখতে চান, এখানে ভাউচার টাইপ চুজ করে দেন লোড। আমি যেহেতু মাত্র দুটো ভাউচার করেছি, পেমেন্ট ভাউচার এই দুটোই এসছে, আপনি সেক্ষেত্রে ডেট চেঞ্জ করে আপনি দেখতে পারেন। অনেক সময় হয় যে এরকম যে আমরা অ্যাকচুয়ালি এই ভাউচারটা কবে পোস্টিং দিয়েছে একজ্যাক্টলি সঠিক মনে নাই। হয়তো আমরা জানি যে এটা হয়তো আমি জানুয়ারি মাসে পোস্টিং দিয়েছি 1 থেকে 5 তারিখের মধ্যে, সেই ক্ষেত্রে আপনি স্টার্ট ডেট, ইন ডেট একটা নির্দিষ্ট ডেটের মধ্যে সার্চ করে আপনি ভাউচারগুলো দেখতে পারেন। তখন ঠিক ভাউচারে আপনি কি এন্ট্রি দিয়েছিলেন আপনি সেটাও কিন্তু আপনি পুনরায়, আপনি যখন পেমেন্ট ভাউচার করেছেন আপনি যে রিপোর্টটা পেয়েছিলেন আপনি সেখান থেকে এক্স্যাক্টলি এই রিপোর্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো আমি পেমেন্ট ভাউচার ছাড়া আমি আর কোনো ভাউচার ইনপুট করিনি। সো আমরা যখন অন্যান্য ভাউচার ইনপুট করব তখন আমরা দেখব। যেহেতু আমি এখানে অ্যাকচুয়ালি পিছনে ডেটে গিয়েছিলাম, সো আমার ডাটাগুলো এখানে শো করেছে। সো আজকের ডেটে এখানে আমার কোনো ডেটা নেই, জুলাই 20 তারিখে। সো আমার রিসিভ ভাউচার এখানে নেই। ওকে, সো নেক্সট পরবর্তী ভাউচারে আমি যাচ্ছি। এখন আমরা পেমেন্ট ভাউচার করলাম, আমরা একটা রিসিভ ভাউচার দেখাই। জিপ্যাক সফটওয়্যারের সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো আপনি একটা পেজ যদি এন্ট্রি দিতে পারেন পুরো সফটওয়্যার আপনি অপারেট করতে পারবেন, কারণ পুরো সফটওয়্যারের অপারেশনের প্রসেসগুলো অলমোস্ট একই। তো আমি রিসিভ ভাউচার, ধরুন আপনি কারো কাছ থেকে আপনি টাকা রিসিভ করছেন, সেটা হতে পারে আপনার কোনো কাস্টমার, হতে পারে আপনি ব্যাংক থেকে টাকা রিসিভ করছেন, হতে পারে আপনি লোন নিয়েছেন, যে কোনো পারপাস রিসিভের জন্য এই রিসিভ ভাউচার পেজটা আপনি ব্যবহার করবেন। এনি পারপাস রিসিভ মানে ক্যাশ রিসিভ। আমি একটা কাস্টমারের কাছ থেকে টাকা রিসিভ করি, আমার জন্য রিসিভেবল অ্যাকাউন্টস, আমি রিসিভেবলে চলে আসলাম। আমি কার কাছ থেকে রিসিভ করছি এখানে আমি একজনের নাম দিয়ে চুজ করি, এবিসি কর্পোরেশন। দেন অ্যামাউন্ট এখানে আমি 2 লাখ টাকা আমি রিসিভ করেছি। রিসিভ টু, অ্যাকচুয়ালি টাকাটা আমি কীভাবে রিসিভ করেছি, পার্টিকে আমাকে চেক দিয়েছে নাকি ক্যাশ টাকা দিয়েছে। আমি প্রথমে ক্যাশ রিসিভ করি, তারপর আমি চেক রিসিভ এন্ট্রিটা দেখাবো। আমি ক্যাশ রিসিভ করলাম, এখানে ক্যাশ রিসিপ্ট ফর লাইক দিস, হয়তো আপনার কাছ থেকে কোনো একটা প্রোডাক্ট আপনি সেল করেছেন অথবা কোনো একটা ইনভয়েসের এগেনস্টে আপনি লাইক দিস ইনভয়েস নাম্বার এত, লাইক দিস কোনো একটা ইনভয়েসের এগেনস্টে আপনি এত টাকা রিসিভ করছেন। আমি এটাকে অ্যাড করছি। আরও যদি এই ইনভয়েসের এগেনস্টে আপনি আরও যদি কিছু রিসিভ করে থাকেন আপনি এটার পর কন্টিনিউয়াসলি আপনি আরও রিসিভ করতে পারেন। সরি, অ্যাড যেহেতু আমি আগেই করে নিয়েছি, এখন আমি এটাকে শুধু সেভ করছি। তো অলরেডি আমার সেভ হয়ে গেছে। সেভ করার পরে আপনি যেই রিপোর্টগুলো পাবেন, এখানে আপনি তাকে সফটওয়্যার থেকে আপনি মানি রিসিট দিতে পারেন। এই মানি রিসিটটা সরাসরি আপনি প্রিন্ট আউট করে দিতে পারেন, আপনি তাকে মেল করেও পাঠিয়ে দিতে পারেন, আপনাকে আর হাতে মানি রিসিট লেখার কোনো প্রয়োজন নেই। তারপর আপনি তাকে ইনভয়েস দিতে পারেন, রিসিভ ভাউচার, এটা আপনি অফিসিয়াল প্রয়োজনে আপনি প্রিন্ট আউট করে সংরক্ষণ করতে পারেন বা আপনি নাও করতে পারেন। তো এন্ট্রি শেষ। অ্যাকচুয়ালি এই জিপ্যাক অ্যাকাউন্টিং সফটওয়্যার খুবই ইউজার ফ্রেন্ডলি। এটা যে কেউ অ্যাকচুয়ালি আমাদের ম্যানুয়াল না দেখে সফটওয়্যারের পেজের ক্যাপশনগুলো দেখি এটা অনেকে ব্যবহার করতে পারে, যে লেবেল দেখে এন্ট্রি করতে পারে। তাছাড়া প্রত্যেকটা পেজের সাথে এখানে একটা টিউটোরিয়াল রয়েছে যে আপনি কি করে এই রিসিভ ভাউচারটা আপনি করবেন। যখন আপনি টিউটোরিয়ালে ক্লিক করবেন তখন আপনার চলে আসবে আপনি এটা কি করে আপনি অপারেট করছেন। হ্যাঁ, আপনি এটা কিভাবে অপারেট করছেন আপনি এটা এখান থেকে আপনি এটা দেখে আপনি করতে পারবেন। ক্লোজ করে দিচ্ছি। তারপর ঠিক আগের মতোই যদি আপনি কখনো ডিলিট এডিট করতে চান এটা পারমিশন থাকলে পসিবল, আদারওয়াইজ পসিবল না। রিসিভ ভাউচার, পেমেন্ট ভাউচার, তারপরে রয়েছে জার্নাল ভাউচার। আপনার যদি জার্নাল করার প্রয়োজন হয় লাইক নন ক্যাশ ট্রানজ্যাকশন, অথবা আপনি যদি কিছু অ্যাডজাস্ট করতে চান সেক্ষেত্রে যদি আপনার জার্নাল করার প্রয়োজন হয়, অথবা ব্যাংক থেকে ট্রান্সফার অথবা এনি অ্যাডজাস্টমেন্ট, তখন আপনি এখানে আপনি জার্নাল এন্ট্রি করতে পারেন। জার্নাল আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুসারে আপনি জার্নাল এন্ট্রি করবেন। আপনার রিসিভ পেমেন্ট যেভাবে দেখিয়েছি খুবই ফ্লেক্সিবল, এখানেও জার্নাল এন্ট্রি করা। দেন যদি আপনারা কন্টেন্ট করে থাকেন ব্যাংক টু ক্যাশ ট্রানজ্যাকশনগুলো বেসিক্যালি কন্টেন্টই হয়। যদি আপনাদের প্রতিষ্ঠানে কন্টেন্টই হয় সেক্ষেত্রে আপনি কন্টেন্টই করতে পারেন, খুবই ফ্লেক্সিবল।
পোস্টিংগুলো। সো আমি নেক্সট কিছু রিপোর্ট নিয়ে আবার কথা বলি। মানে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং মডিউল আপনারা শুরু করার আপনারা যখন অ্যাকাউন্টিং মডিউল আপনি শুরু করবেন, আপনি কি কি প্রবলেম ফেস করবেন সেটা নিয়ে আমি 1 মিনিট কথা বলবো। আমি একটু রিপোর্ট নিয়ে কথা বলিনি। এখানে আমরা ডেবুক নিয়ে কথা বলেছি, ভাউচার রিপোর্ট দেখিয়েছি, জেনারেল লেজার। আপনি সফটওয়্যারে যতগুলো লেজার ক্রিয়েট করেছেন এবং তার প্রত্যেকটা লেজারের রিপোর্টগুলো আপনি এখানে এসে পাবেন। এখানে সাবগ্রুপের রিপোর্টগুলো পাবেন এবং সাবগ্রুপের আন্ডারে আপনি যে লেজারগুলো ক্রিয়েট করেছেন আপনি সেটা পাবেন। সো অ্যাকচুয়ালি পুরো সফটওয়্যারের মধ্যে এই লেজার রিপোর্ট হলো আপনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি তাহলে কি কি পাচ্ছেন? আমি পেয়েবলসে আসি, আমি এখান থেকে ডেটটা চেঞ্জ করি। আমি এখানে জানুয়ারির 1 তারিখ থেকে আমি আজকে পর্যন্ত আমি ইকবাল ট্রেডার্সের আমি স্টেটমেন্টটা দেখতে চাই। ইকবাল ট্রেডার্সের সাথে আমার যে ট্রানজ্যাকশন হলো, মানে আমার এই জানুয়ারি থেকে জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত, সো আমার এই স্টেটমেন্ট আমি পেয়ে গেলাম। আমি দেখি অন্য কিছু, হ্যাঁ অল্প ট্রানজ্যাকশন আছে। আরও একটা দেখতে চাইলে এখানে বেশ কিছু এন্ট্রি আছে। সো আপনার এখানে হলো আপনি ডিটেল ট্রানজ্যাকশন, আপনি কোন ইনভয়েসে আপনি কত পারচেস করছেন, আপনি কি প্রোডাক্ট পারচেস করছেন, সেই আপনার ক্রেডিট অ্যামাউন্ট কী ছিল, তাকে আপনি কবে পেমেন্ট দিয়েছেন, দেন ব্যালেন্স কী ছিল, কিএমএলটি। তার মানে প্রত্যেকটা লেজারের ডিটেল আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং এই লেজার থেকে আপনি ট্র্যাক করতে পারেন আপনার পারচেস ইনভয়েস। এখন যদি আমি পারচেস মডিউলে যখন যাব তখন আমি দেখাবো আমি এই PI 18 ইনভয়েসে আমি কি পারচেস করেছিলাম, আমি সেখানে গেলে এই পারচেস ইনভয়েসে আমি ডিটেল ব্রেকডাউন আমি আবার পেয়ে যাব। তারপর আমি আরেকটি ইম্পর্টেন্ট রিপোর্ট দেখাচ্ছি। আপনি এই লেজারে এসে আপনি যতগুলো লেজার ক্রিয়েট করেছেন আপনি সবগুলো রিপোর্ট পেয়ে যাবেন। ধরুন আপনার ক্যাশবুক দেখাচ্ছি আমি, তাহলে ক্যাশবুকের আমার গ্রুপটা ছিল ক্যাশ ইন হ্যান্ড। এখানে এসে আমি ক্যাশ লেজার দেখাই, ক্যাশ, আপনি দেখুন এখানে ক্যাশ লেজার চলে আসছে। সো আমার এই ক্যাশ লেজার থেকে আমি কার সাথে আমি ডেবিট ক্রেডিট আমার কি ট্রানজ্যাকশন হয়েছে আপনি ভাউচার নাম্বার অ্যান্ড ডেসক্রিপশন সহ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে চলে আসছে 42টা পেজ, 1 সেকেন্ডেরও কম সময় এখানে ওপেন হয়ে গেছে। তারপর এখানে দেখুন সাব গ্রুপের উপর একটা রিপোর্ট আছে। সো এই রিপোর্টটা আরও ইম্পর্টেন্ট। আপনি ধরুন পেবল, এখানে সমস্ত পেবলসের সামারিটা আপনার এখানে চলে আসবে। আপনি দেখুন সমস্ত সামারি, যেমন আমি যমুনা গ্রুপ, আমি তার লেজারটা ডিটেল দেখেছি আর এখানে কিন্তু আপনার সেই লেজারের সামারিগুলো এখানে চলে আসছে যে আপনার এই সময়টার মধ্যে কত ডেবিট হয়েছে, কত ক্রেডিট হয়েছে অ্যান্ড আপনার ব্যালেন্স হয়েছে কত। এবার আপনি যদি তার ডিটেল ব্রেকডাউন দেখতে চান তাহলে আপনি তার নিচে যে লেজার রিপোর্টটা আছে আপনি সেটা দেখবেন। ঠিক আপনার যতগুলো পেবলস আছে আপনি সবগুলো এখানে একসাথে আপনি পেয়ে গেলেন। এইভাবে আমি যদি রিসিভেবল দেখতে চাই আমি সমস্ত রিসিভেবল আমি এইভাবে পেয়ে যাব। আমি কার কাছে আমি কত টাকা পাচ্ছি, সমস্ত রিসিভেবলগুলো আমার একসাথে চলে আসলো। এবার যদি আমি একটা রিসিভেবলের আমি ব্রেকডাউন চাই তাহলে আমি নিচে ধরুন আমি এখানে ABC কর্পোরেশন, তার কাছে আমার ক্রেডিট আছে কত, 2,01,000 টাকা ক্রেডিট আছে। এখন আমি ABC কর্পোরেশনের আমি ব্রেকডাউনে যাই, ABC কর্পোরেশন, আমি ব্রেকডাউনে চলে আসলাম। এখানে দেখুন আমার এখানে যে ব্যালেন্সটা দেখিয়েছিল এখানে কিন্তু তার একটা ডিটেল একটা ব্রেকডাউন চলে আসছে। এই ব্রেকডাউনের মধ্যে আপনি দেখুন মজার ব্যাপার, এখানে রিসিভ ভাউচার আপনি কত রিসিভ করেছিলেন, 50,000 টাকা। এখন আমি এই রিসিভ ভাউচারটা দিয়ে আমি সার্চ করি, এই ভাউচারটাতে আমি চলে যাই, এটা রিসিভ ভাউচার ছিল, আমি অ্যাকাউন্টস থেকে এসে আমি রিসিভ ভাউচারে চলে যাই, আমি এই ভাউচারটা দিয়ে আমি সার্চ করি। এইখানে দেখুন যে আমার 50,000 টাকা রিসিভ করেছিলাম। এখান থেকে কিন্তু আপনি আবার রিপোর্টে আপনি চলে যেতে পারেন। সো সফটওয়্যারে ডাটা ট্র্যাক করা, ডাটা অ্যানালাইসিস করা খুবই সহজ। আমরা যেখানে আসছিলাম আমি আবার সেই রিপোর্ট পেজে চলে যাই, আমি জেনারেল লেজারে ছিলাম। সো যে কারণে বললাম যে আপনার এই জেনারেল লেজার রিপোর্টটা হলো এই সফটওয়্যারের জন্য সব থেকে ইম্পর্টেন্ট রিপোর্ট। এখান থেকে সাব গ্রুপ ওয়াইজ আপনি রিপোর্ট পাবেন, তার ব্রেকডাউন লেজার আপনি সেটাও আপনি পেয়ে যাবেন। তারপরে রয়েছে এখানে রিসিভ পেমেন্ট, এখানে অনেক রিপোর্ট রয়েছে। আপনি আজকের দিনে যেমন আমি আজকের দিনে আমি কি রিসিভ করেছি, পেমেন্ট করেছি তার একটা ডিটেল স্টেটমেন্ট, কারণ আমি এখানে আমি 2টা পেমেন্ট করেছি আর একটা রিসিভ করেছি তার স্টেটমেন্ট এখানে চলে এসেছে। এটা হলো ডিটেল। দেন আমি সামারি যদি চাই
আমার সেটাও চলে আসছে ব্রেকডাউন। সো আমার যে হ্যাডগুলোতে কোনো ট্রানজ্যাকশন হয়নি এখানে সেটাকে আমাকে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সো যেই আমার 2টা বা 3টা হ্যাডের ট্রানজ্যাকশন হয়েছে আমাকে সেটা দেখাচ্ছে। সো এটা আমরা এইভাবে রেখেছি অ্যাকচুয়ালি আপনার কোন হ্যাডগুলোতে আপনার কোনো ট্রানজ্যাকশন হয়নি এটা যেন আপনি একটা অ্যানালাইসিস করতে পারেন। তারপর আপনি যদি এটা ডেট চেঞ্জ করে দেন, লাইক আমি জানুয়ারি থেকে দেখছি, সো 1 তারিখ থেকে যদি আমি দেখি আমার এই রিসিভ পেমেন্ট হয়েছে, এখানেও প্রায় 13 পেজ চলে আসছে সামারি রিপোর্ট। আমি যে অ্যাকচুয়ালি সফটওয়্যার মানে ক্লিক করছি আর ওপেন করছি লাইক ওয়ার্ড এক্সেলের মতো, এটা কোনো বাফারিং নেই, কোনো কিছুই নেই, কোনো প্রসেস নেই, আপনি ক্লিক করছেন ওপেন হচ্ছে। ব্যাংক অ্যান্ড ক্যাশ, আপনার ব্যাংক অ্যান্ড ক্যাশ মিলে আপনার কাছে টোটাল কত টাকা আছে। সো ব্যাংক অ্যান্ড ক্যাশ মিলে আপনি এটার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার কাছে টোটাল কত টাকা আছে। ওকে, এখানে আরও অনেক রিপোর্ট রয়েছে। যদি কস্ট সেন্টার মেনটেন করে থাকেন কস্ট সেন্টার ওয়াইজ রিসিভ পাবেন। এখানে একটা খুব ভালো একটা রিপোর্ট রয়েছে ইয়ার ওয়াইজ। ধরুন আপনি এই ইয়ার ওয়াইজ আপনি লাইক জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনার কী ট্রানজ্যাকশন হয়েছে আপনি এখানে একটা রিপোর্ট পেয়ে যাচ্ছেন পুরো ক্যালেন্ডার ওয়াইজ। এখানে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কোনো মার্চ থেকে ট্রানজ্যাকশন শুরু হয়েছে, আপনি দেখুন মার্চের কোন লেজারে কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে, মার্চে কত হয়েছে, কত রিসিভ, কত ডেবিট হয়েছে, কত ক্রেডিট হয়েছে, অ্যান্ড এন্ডিং ব্যালেন্স কী আছে। এখানে পুরো আপনার প্রতিষ্ঠানের ক্যালেন্ডার ওয়াইজ আপনি একটা স্টেটমেন্ট পেয়ে যাবেন। আপনার তা সেটা আবার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। তাহলে এটা অ্যাকচুয়ালি আপনার এখানে একটা অ্যানালাইসিস করার সুযোগ আছে অ্যাট এ গ্ল্যান্স। অ্যাকচুয়ালি আপনার ক্যাশ ফ্লো অ্যাকচুয়ালি আপনার ইনক্রিজ হচ্ছে নাকি ডিক্রিজ হচ্ছে সেটা আপনি এখানে একটু অ্যানালাইসিস করতে পারবেন। তারপরে রিসিভ সামারি, এটা শুধু রিসিভ সামারি যে আমি কী পরিমাণ রিসিভ করেছি। তারপরে রয়েছে পেমেন্ট সামারি, আপনি পেমেন্ট দিয়েছেন সেটা এই ডেট রেঞ্জের মধ্যে আপনি কাকে কি পেমেন্ট দিয়েছেন সেটা আপনার অ্যাট এ গ্ল্যান্স চলে আসবে এখান থেকে। সো আপনি আপনার প্রয়োজন মতো রিপোর্ট এখান থেকে আপনি বের করে নিতে পারেন। তারপর ফাইনাল অ্যাকাউন্টসের মধ্যে রয়েছে এখানে ক্যাশ ফ্লো, প্রফিট অ্যান্ড লস, ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, রেশিও অ্যানালাইসিস। আমরা এখানে ট্রায়াল ব্যালেন্সটা দেখি। সো আমি ট্রায়াল ব্যালেন্সটা আজকের ডেটই দেখি, তারপর আমি ডেট চেঞ্জ করে আমি আবার দেখব। আজকের ডেটে আমার আজকের ডেটের আগেরগুলো ওপেনিং হিসেবে চলে গেছে। দেন আমি আজকের দিনে আজকে যে সকল আমি ডেবিট বা ক্রেডিট করেছি সেটা আজকের এখানে পিরিয়ড নেই, ডেবিট অ্যান্ড ক্রেডিট অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স চলে আসছে। ট্রায়াল ব্যালেন্স আমি ডেট চেঞ্জ করে দেখি, তখন আর ওপেনিং থাকবে না। আমি যদি একদম শুরু থেকে দেখি, আমি একদম শুরু থেকে দেখি, জানুয়ারি থেকে দেখি, হ্যাঁ কোনো ওপেনিং ছিল না, কারণ এন্ট্রিগুলো শুরু হয়েছে জানুয়ারির পর থেকে। জানুয়ারির পর থেকে এখানে 18টা পেজ আছে জানুয়ারির পর থেকে। হ্যাঁ, পোস্টিং মিস্টেকের কারণে এখানে ডিফারেন্স আছে, যেটা আমি বলতে চেয়েছিলাম। সো যখন আপনারা ওপেনিং দিবেন, যে বলছিলাম যে আপনি যে সকল প্রবলেমটা ফেস করবেন যখন আপনি ওপেনিংটা দিবেন, এটাই রিকোয়েস্ট করব যে আপনি ওপেনিং ব্যালেন্সটা আপনারা মিলিয়ে প্রথমে আপনি ইনপুট করবেন। যে লাইক আপনার টোটাল অ্যাসেট কী আছে, লাইবিলিটিস কী আছে, ওই জায়গাটা যদি গ্যাপিং থেকে যায় তাহলে এরকম একটা গ্যাপিং তৈরি হবে। ব্যালেন্স শিট, তারপর রেশিও অ্যানালাইসিস, আপনার কারেন্ট রেশিও অ্যানালাইসিস, ক্যাশ রেশিও অ্যানালাইসিস, অ্যান্ড একটা স্ট্যান্ডার্ড থাকে যে একটা বিজনেসে এই পরিমাণ রেশিও অ্যানালাইসিস একটা মানে আপনার বিজনেসের জন্য ভালো, সেটা আমরা এখানে দেখিয়েছি। তারপর রয়েছে অডিট ট্রায়াল রিপোর্ট, এইখানে কোন ইউজার কি ইনপুট করেছে, আমি অ্যাডমিন দিয়ে ডাটা এন্ট্রি করেছি। এটা আমি আজকের দিনের ডাটা যদি দেখি, যেটা আমি বলেছিলাম যে কে কখন ডাটা এন্ট্রি দিচ্ছে, ম্যানেজমেন্ট সেটাকে ফলো আপ করতে পারবে, কোন ইউজার কোথায় থেকে কখন ডাটা এন্ট্রি দিচ্ছে, কখন এডিট করছে, তার সমস্ত ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। এখানে প্রতিটা মডিউলের আপনার এন্ট্রি স্টেটমেন্টগুলো পেয়ে যাবেন, আপনার ডিলিট হিস্ট্রি পেয়ে যাবেন, আপনার এডিট হিস্ট্রি, এডিট হিস্ট্রি, ডিলিট হিস্ট্রিগুলো সফটওয়্যার থেকে পেয়ে যাবেন। সো আশা করি এই প্রেজেন্টেশন থেকে আপনারা উপকৃত হবেন। সো একটা সফটওয়্যার স্টার্ট করার সময় প্রথমে আপনারা যেটা করতে হবে, ফার্স্ট আমি বলছি, প্রথমে আপনারা ওপেনিং ব্যালেন্স দিয়ে আপনারা শুরু করবেন। যদি ওপেনিং ব্যালেন্স হিসাব আপনি প্রথমে না করতে পারেন তাহলে আপনার ডেইলি যে ট্রানজ্যাকশনগুলো আছে আপনি সেটা দিয়ে শুরু করুন। তারপরে যে কোনো সময় ওপেনিং ব্যালেন্সটা মিলিয়ে আপনি সফটওয়্যার ইনপুট করে দিতে পারেন। সো আমরা প্রাউডলি বলতে পারি যে বাংলাদেশের সব থেকে বেশি ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার জিপ্যাক সফটওয়্যার। সো প্রেজেন্টেশন দেখে সেটা আশা করি গেস করতে পারছেন, এবং যে কেউ সফটওয়্যার স্ক্রিন দেখে আশা করি এন্ট্রি করতে পারবে।
সো তারপর আমরা অ্যাকচুয়ালি ডিটেল প্রেজেন্টেশনটা করেছি, যারা অ্যাকচুয়ালি মানে অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড না তারা যেন এই প্রেজেন্টেশনটা দেখে সফটওয়্যার অপারেট করতে পারে। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। তারপরে আমাদের রয়েছে সেল, পারচেস, স্টক, এই 3টে মডিউল। আশা করি পুরো প্রেজেন্টেশনটা আপনারা দেখবেন। ইনভেন্টরির মধ্যে এখানে 3টি মডিউল রয়েছে, সেলস, পারচেস এবং স্টক। অ্যাকচুয়ালি ইনভেন্টরি মডিউল চালু করার জন্য প্রথমে আপনাকে স্টক থেকে আসতে হবে, কারণ এই স্টক মডিউলের মধ্যে রয়েছে আপনার প্রোডাক্ট রেজিস্ট্রেশন করা। সো প্রোডাক্ট রেজিস্ট্রেশন ছাড়া অ্যাকচুয়ালি সেলস বা পারচেস কোনো কিছুই করা যাবে না। তো ফার্স্ট টাইমে অ্যাকচুয়ালি প্রোডাক্টগুলো আমাদেরকে অ্যাড করে নিতে হবে। তাহলে আমরা কোথায় অ্যাড করতে হবে আমরা সেটা দেখছি। তার আগে বলে রাখি, এই স্টক মডিউলের মধ্যে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো আপনি কিভাবে প্রোডাক্ট রেজিস্ট্রেশন করবেন, কিভাবে ওপেনিং স্টক এখানে এন্ট্রি দেওয়া হবে, তাছাড়া স্টক ড্যামেজ, ট্রান্সফার, স্টক ইস্যু, কনজামশন এগুলো রয়েছে। সো আমরা প্রথমে দেখছি যে অ্যাকচুয়ালি স্টক আইটেম রেজিস্ট্রেশনটা কীভাবে করতে হবে। এখানে স্টক আপনাকে আইটেম অ্যাড করার জন্য এখানে আপনাকে 3টে লেভেল মেনটেন করতে হবে। প্রথমে আইটেম গ্রুপ, আইটেম সাব গ্রুপ, তারপর আইটেম লিস্ট। এখানে কিছু ডাটা এন্ট্রি করা আছে সেটা দেখানোর জন্য। তো আমরা একটু প্রথমে দেখি যে অ্যাকাউন্ট সাব গ্রুপে কী আছে। অ্যাকাউন্ট সাব গ্রুপের মধ্যে ধরুন এখানে এক্সাম্পল হিসাবে কারো একজনের ইলেকট্রনিক্স বিজনেস, তাহলে সে কিছু তার যেহেতু ইলেকট্রনিক্স আইটেম তাহলে সে এখানে কিছু গ্রুপ ক্রিয়েট করেছে। এখানে গ্রুপগুলো দেখতে পাচ্ছেন, সেখানে কিছু গ্রুপস আছে। তাহলে এই গ্রুপ থেকে আমি আবার সাব গ্রুপে যাব। আমি সাব গ্রুপ পেজে আসলাম। ব্যাপারটা এরকম যে আপনি কম্পিউটার একটা গ্রুপ, আপনি কম্পিউটার গ্রুপের আন্ডারে আপনার কী কী প্রোডাক্ট আছে সেটা আপনি এখানে এই সাব গ্রুপ তৈরি করতে পারবেন। কম্পিউটার গ্রুপের আন্ডারে এইচপি, অথবা আমি যদি আরেকটাতে যাই তাহলে আমি দেখি, ধরুন স্যামসাং একটা গ্রুপ তৈরি করা হয়েছে। স্যামসাং গ্রুপের মধ্যে কী কী আছে, স্যামসাং রেফ্রিজারেটর এবং এসি আছে। এটা হলো সাব গ্রুপ তৈরি করেছে। তারপরে আমি সাব গ্রুপটা হয়ে গেল। যদি আপনি আরেকটা দেখাই, যদি আপনি এখানে কোথাও কোনো একটা সাব গ্রুপ অ্যাড করতে চান তাহলে কি করবেন। ধরুন আপনি কম্পিউটার আন্ডারে আপনি একটা আছে, আপনি এখন এইচপি আছে, আপনি লাইক দিস এইখানে আপনি ধরুন আপনি দিতে চাচ্ছেন ম্যাকবুক আপনি অ্যাড করতে চাচ্ছেন, আমি অ্যাড করলাম। তাহলে কম্পিউটারের মধ্যে আমি আরেকটা গ্রুপ কিন্তু অ্যাড করেছি ম্যাকবুক দিয়ে। ঠিক এভাবে আপনার যত প্রয়োজন আপনি এখানে সাব গ্রুপ আপনি বাড়াতে পারেন। আপনি চাইলে এখানে ঠিক একইভাবে কিন্তু আপনি এখানে আইটেমটাও অ্যাড করতে পারেন। আপনার এখানে সিস্টেম থেকে একটা নাম্বার জেনারেট হবে, তারপরে আপনি এখানে কোনো একটা গ্রুপ ক্রিয়েট করতে চাইলে আপনি সেখানে এটা অ্যাড করে দিতে পারেন। তাহলে আপনার একটা গ্রুপ তৈরি হয়ে যাবে। তার আন্ডারে আপনি এখানে যে গ্রুপটা তৈরি করবেন সেটা যখন আপনি সাব গ্রুপে আসবেন, ঠিক ড্রপ ডাউনে আপনি সেই গ্রুপটা আপনি পেয়ে যাবেন। তখন এই গ্রুপটা চুজ করে তার আন্ডারে আপনি সাব গ্রুপ তৈরি করবেন। তারপর আপনার আইটেম গ্রুপ সাব গ্রুপ হয়ে গেল। এখন আমরা আইটেম লিস্টে যাচ্ছি। এক্স্যাক্টলি এই আইটেমটাই হলো আমরা সেল করব, পারচেস করব সরাসরি। মানে আমরা এটা পারচেস করব সাপ্লায়ারের কাছ থেকে, আমরা কাস্টমারের কাছে সেল করব। তার আগের 2টা স্টেপ আমরা করেছি হলো আমাদের সুবিধার্থে। লাইক দিস, আপনি যদি একটা রিপোর্ট চান যে আমি টোটাল ফ্রিজ কতগুলো সেল করেছি, ইভেন আমি স্যামসাংয়ের ফ্রিজ কতগুলো সেল করেছি, আমি টোটাল কম্পিউটার কতগুলো সেল করেছি, তার মধ্যে হলো আমি ম্যাকবুক কতগুলো সেল করেছি, আমি এইচপি কতগুলো করেছি, এইভাবে আপনি রিপোর্টগুলো আপনি পেয়ে যাবেন গ্রুপ ওয়াইজ, সাব গ্রুপ ওয়াইজ। যেই কারণে ইনভেন্টরিটা যেন আমরা খুব অর্গানাইজ ওয়েতে পাই, সেই কারণে আমরা এখানে গ্রুপ সাব গ্রুপ আমরা করেছি। এক্স্যাক্টলি আমার প্রোডাক্ট সেল পারচেস হবে আইটেম লিস্টে যে আইটেমগুলো থাকবে সেটার উপরে বেস করে। তো এইখানে এসে কোম্পানি তার রিকোয়ারমেন্ট অনুসারে এখানে এসে আইটেম ক্রিয়েট করে নেবে। তো আমি এখানে ক্রিয়েট করছি না, আমি এখানে যে ফিল্ডগুলো আছে আমি শুধু সেটা দেখাচ্ছি। এখানে বেশ কিছু আইটেম তৈরি করা আছে। সো তৈরি করাটা খুব সহজ। আপনি এখান থেকে প্রথমে আপনি ধরুন কম্পিউটার গ্রুপ তৈরি করলেন, গ্রুপ সিলেক্ট করলেন, তারপরে এখানে যেগুলো এন্ট্রি করা ছিল সেটা চলে আসবে। লাইক এইচপি একটা কোড জেনারেট হবে। যদি আপনি এখানে কালার দিতে চান তাহলে আপনি কালার, যদি এখানে যেহেতু একটাই আছে আপনি আরও কালার অ্যাড করতে চাইলে এখানে এসে কালার, সাইজ, মডেল আপনি সেগুলো এখানে অ্যাড করতে পারেন। যেমন আমি এখানে কালার একটাই ছিল, আমি এখানে চাইলে আরও অ্যাড করতে পারি। লাইক সো মডেল, ব্র্যান্ড আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন আপনার মতো করে। কারণ আপনি যখন সফটওয়্যার ইনস্টলেশন করবেন সবগুলো এগুলো ব্ল্যাঙ্ক থাকবে, এগুলো কিছুই থাকবে না। নিজের মতো করে, নিজের প্রতিষ্ঠানের মতো করে এটা সেট আপ করে নিতে হবে। আইটেম সাইজ এটা ডিফল্ট, এগুলো ব্ল্যাঙ্ক থাকবে টোটালি, আপনার মতো করে আপনি ক্রিয়েট করে নেবেন। সো আমি যেটা দেখাচ্ছিলাম, আমি একটু আবার ব্যাকে আসি।
আইটেম রেজিস্ট্রেশন, আমি আইটেম লিস্ট নিয়ে কথা বলছিলাম। এইখান থেকে আমি কম্পিউটার চুজ করছি, দেন আমি এইচপি চুজ করছি, দেন আইটেম কোড চলে আসছে। এখন আপনি কালার, ব্র্যান্ড, সাইজ, আইটেম নেম, ইউনিট, পারচেস প্রাইস, সেল প্রাইস, এটা ম্যান্ডেটরি না। আপনি পারচেস প্রাইস, সেল প্রাইস আপনি এখানে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট আপনি এখানে দিলে সুবিধা, আপনি যখন সেল করবেন তখন আপনাকে একটা ডিফল্ট প্রাইস শো করবে, এই প্রাইসটা এই রেটে সেল করতে হবে। আপনি চাইলে এখানে কমাতে পারেন, বাড়াতে পারেন, নো ইস্যু। মিনিমাম স্টক কতগুলো থাকতে হবে, ডেসক্রিপশন, এটা ইম্পোর্টেড, লোকাল পারচেস, আর আপনি নিজে প্রডিউস করেন, অল্টারনেটিভ ইউনিট কি, চাইলে আপনি প্রোডাক্টের ইমেজও রাখতে পারেন। যদি প্রোডাক্টটা রেজিস্ট্রেশন করার সাথে আপনি ওপেনিং স্টক দিতে চান তাহলে এটাকে টিক দিয়ে আপনি এটাকে ইয়েস করে দিবেন, আর না হলে কোনো প্রয়োজন নেই। তারপর যদি ব্যাচ ওয়াইজ কোনো স্টক থাকে তাহলে সেটা এখানে অ্যাড করবেন, আদারওয়াইজ প্রয়োজন নেই। যদি ওপেনিং স্টক দিতে চান অফকোর্স এখান থেকে গোডাউন নেমে আপনাকে চুজ করতে হবে, তবে সবচেয়ে বেটার ওপেনিং স্টক সাথে সাথে না দেওয়া। আপনার প্রথমে আপনি আইটেমটা রেজিস্ট্রেশন করে নেবেন, তারপরে ওপেনিং স্টক দেওয়ার জন্য আলাদা পেজ আছে, সেখান থেকে এসে আপনি দিয়ে নেবেন। তারপরে আপনি এখানে সেভ করে দিবেন। আপনার প্রোডাক্টটা যদি হয় গুডস তাহলে গুডস, আর যদি আপনি কোনো সার্ভিস ওরিয়েন্টেড প্রোডাক্ট আপনি সেল করে থাকেন তাহলে আপনি এখানে সার্ভিস চুজ করবেন। যেমন হতে পারে কারো এসি রিপেয়ার, আপনার কোনো ইলেকট্রনিক্স আইটেম রিপেয়ার সার্ভিস প্রোভাইড করে থাকে, তাহলে এইখানে এসে আপনি সার্ভিস চুজ করে সেই আইটেমটা আপনি অ্যাড করতে পারেন। তাহলে ফাইনালি সেভ করে দেওয়ার পর এটা গ্রিডে চলে আসবে। এইভাবে আপনি যতগুলো আইটেম এন্ট্রি করবেন এই ডাটা গ্রিডে আপনি এটা দেখতে পাবেন। তারপর এখান থেকে আমরা চলে যাই, আপনার আইটেম রেজিস্ট্রেশন করার পরে আপনি প্রোডাক্ট আপনি পারচেস করতে পারবেন, পারচেস করার পরে আপনি সেল করতে পারবেন, সেল করার পরে স্টকের যে সকল রিপোর্ট আছে সেটা অটোমেটেড আপডেট হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা স্টক আইটেম রেজিস্ট্রেশন করছি, তারপরের কাজ আমরা পারচেস নিয়ে কথা বলছি। যখন আমরা পারচেস মডিউলে আসব, এইখানে পারচেস আপনি দুইটা ভাবে আপনি করতে পারবেন। সরাসরি পারচেস ইনভয়েস করতে পারবেন, অথবা আপনি পারচেস রিকুইজিশন দিয়ে যদি পারচেস করতে চান তাহলে প্রথমে আপনি পারচেস রিকুইজিশন দিবেন, তারপরে আপনি রিকুইজিশনের এগেনস্টে আপনি পারচেস অর্ডার দিবেন। পারচেস অর্ডারের পরের কাজ হলো আপনি অর্ডারটাকে রিসিভ করবেন। অর্ডার রিসিভ করার সাথে সাথে আপনার পারচেস ইনভয়েস জেনারেট হয়ে যাবে, তখন আপনাকে আলাদা করে আর পারচেস ইনভয়েস করতে হবে না। একটা হলো ডিরেক্ট পারচেস ইনভয়েস, আর একটা হলো আপনাকে পারচেস রিকুইজিশন দিয়ে পারচেস ইনভয়েস তৈরি করা। রিকুইজিশনের প্রসেসটা হলো আপনি রিকুইজিশন দিবেন, পারচেস, তারপরে পারচেস অর্ডার দিবেন, তারপরে যখন প্রোডাক্টটা আপনার কাছে আসবে তখন অর্ডারটা আপনি রিসিভ করবেন, অর্ডার রিসিভের সাথে সাথেই পারচেস ইনভয়েস জেনারেট হয়ে যাবে। তো আমরা যখন পারচেস মডিউলে আসবো, অফকোর্স আপনাকে একটা পেয়েবল অ্যাকাউন্টস তৈরি করে নিতে হবে। পেয়েবল অ্যাকাউন্টস আপনি যাদের কাছ থেকে আপনি পারচেস করবেন, এইখানে বেশ কিছু পেয়েবলস অ্যাকাউন্টস তৈরি করা আছে। এই পেয়েবলস অ্যাকাউন্টস অ্যাকচুয়ালি পুরোটাই হলো আপনার অ্যাকাউন্টসের সাথে, চার্ট অফ অ্যাকাউন্টসের সাথে ইন্টিগ্রেটেড, কারণ পুরো ইনভেন্টরি মডিউলটাই হলো অ্যাকাউন্টসের সাথে যেহেতু ইন্টিগ্রেটেড, এই আপনি পারচেস যাই করবেন পুরো ডাটাটাই হলো অ্যাকাউন্টসে রিয়েল টাইম আপডেট হয়ে যাচ্ছে। অ্যাকাউন্টসে এসে আপনাকে আর কিছু করতে হবে না। ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, আপনার সেলস, পারচেস, রিসিভ পেমেন্ট, অল অফ রিপোর্ট অ্যাকাউন্টসে রিয়েল টাইম আপডেট হয়ে যাবে। পেয়েবল অ্যাকাউন্টস এখানে আমি এন্ট্রি দিয়ে দেখাচ্ছি না, যেহেতু কিছু এন্ট্রি আছে আমি শুধু ফিল্ডগুলো বলে দিচ্ছি। বাই ডিফল্ট এখানে পেয়েবল এসে থাকবে, সিস্টেম থেকে একটা নাম্বার জেনারেট হবে, অ্যাকাউন্ট কোড নাম্বার, আপনি এখানে লেজার নেম টাইপ করবেন। তার মানে আপনি আপনার যে সাপ্লায়ার সেই নামটা আপনি এখানে টাইপ করবেন, তার অ্যাড্রেস, সিটি অ্যান্ড আদার্স ইনফরমেশন দিয়ে আপনি এটাকে সেভ করে দেবেন। এখানে একটা আছে ক্রেডিট লিমিট, আপনি তার কাছে পারচেস করার সময় আপনি যদি কোনো ক্রেডিট লিমিট ফিক্স করে দিতে চান আপনি সেটাও করতে পারেন। ইভেন আপনি তার সাথে আপনার ট্রানজ্যাকশনটা কি বিল ওয়াইজ হবে নাকি অ্যাট এ গ্ল্যান্স হবে আপনি সেটাও বলতে পারেন। ধরুন আপনি একটা ইনভয়েসের আপনি 1 লাখ টাকা পারচেস করছেন, আর একটা ইনভয়েসে আপনি 2 লাখ টাকা পারচেস করছেন, পুরোটাই আপনি ক্রেডিট পারচেস করছেন। এখন কি আপনি ইনভয়েস ওয়াইজ বিল পে করবেন নাকি অ্যাট এ গ্ল্যান্স 3000 টাকা আপনি পে করবেন ভেঙে ভেঙে, অ্যাজ উড লাইক আপনি কীভাবে পে করতে চান। যদি ইনভয়েস ওয়াইজ আপনি স্টেটমেন্ট চান তাহলে আপনি এখানে বিল ওয়াইজ ইয়েস করে দেবেন, তাহলে আপনাকে ইনভয়েস ওয়াইজ ডিউ শো করবে, ইনভয়েস ওয়াইজ আপনি তার কাছ থেকে তাকে আপনি পে করবেন। অ্যান্ড বাকি ইনফরমেশনগুলো লিখে আপনি সেভ করে দিলে এটা সেভ হয়ে নিচের গ্রিডে চলে আসবে। যদি এখানে কোনো ইনফরমেশন আপনি এডিট করতে চান তাহলে এখানে এডিটের আইকন রয়েছে যেটা উপরে, এখানে এসে আপনি যদি কোনো ইনফরমেশন এডিটের দরকার হয় আপনি সেটা করতে পারবেন। তবে এখানে কোনো অ্যাকাউন্ট কোড এডিট করা যাবে না, আপনি শুধু এখানে লেজার নেম, অ্যাড্রেস, সিটি এগুলো আপনি এডিট করতে পারবেন। যদি এই সাপ্লায়ারের এগেনস্টে কোনো ট্রানজ্যাকশন থাকে তবে সেটা আপনি আর ডিলিট করতে পারবেন না, ট্রানজ্যাকশন না থাকা পর্যন্ত আপনি ডিলিট করতে পারবেন।
তাহলে আমি কিভাবে এডিট করতে হবে সেটাও আমি দেখিয়ে দিলাম। তারপরে আসছে আমি পেয়েবল অ্যাকাউন্টস হয়ে গেল। তারপরে আমি যদি পারচেস করতে চাই, আমি পারচেস ইনভয়েস আমি চলে আসি। এখানে এসে পারচেস অর্ডার নাম্বার, যদি আপনি পারচেস অর্ডার ওয়াইজ না এসে থাকেন তাহলে এখানে প্রয়োজন নেই, আমি এনে দিয়ে দিলাম। অ্যান্ড পারচেস অর্ডার নাম্বার আপনি চাইলে এখানে এটা পারচেস রিকুইজিশন নাম্বার ছিল, এটা পারচেস অর্ডার নাম্বার। আপনি যদি ডিরেক্টলি পারচেস করতে চান, যদি আপনার কোনো পারচেস অর্ডার নাম্বার দেওয়ার প্রয়োজন হয়, আপনি এখানে ইনপুট করতে পারেন। সাপ্লাই নেম, আপনি যেগুলো রেজিস্ট্রেশন করেছেন পেয়েবল অ্যাকাউন্টসে সবগুলো আপনার সাপ্লায়ার এখানে ড্রপডাউনে চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো সাপ্লায়ারকে আপনি সিলেক্ট করতে পারেন। ধরুন আমি এখানে একটা সাপ্লায়ার দিয়ে আমি একটা এন্ট্রি দিয়ে দেখাই। আমি এখানে যমুনা গ্রুপ থেকে আমি কিছু পারচেস করছি, আমার প্রোডাক্টের নেম দেখে আমি এইচপির আন্ডারে আমার এইচপি র্যাম 16 GB, এটা আমি প্রোডাক্টটা পারচেস করছি। কোন ওয়্যার হাউসে আমি দিচ্ছি, আমি হেড অফিসে দিচ্ছি। অ্যান্ড আমার কত কোয়ান্টিটি, আমি ধরুন যে 20 কোয়ান্টিটি আমি দিচ্ছি। সো পারচেস অ্যান্ড বেটার আমি র্যাম না দিয়ে আমি অন্য একটা প্রোডাক্ট দিই, কারণ আমি এখানে একটা রেফ্রিজারেটর দিচ্ছি, কারণ এটা হয়তো পারচেস করা ছিল না আগের। যদি ওয়্যার হাউস, আমি এখানে 10টা প্রোডাক্ট আমি পারচেস করছি, আমি ইউনিট রেট দিলাম আমার এটা 45,000 টাকা, আমার টোটাল অ্যামাউন্ট কত আসছে। অ্যান্ড আপনার এখানে ন্যারেশনটা যদি কিছু দিতে চান সেটা আপনি এখানে ন্যারেশন আপনি ট্যাগ করতে পারেন। এইখানে একটা অপশন আছে রিপ্রেজেন্টেটিভ, যদি আপনার অফিসের কেউ এই পারচেসটা ডিল করে থাকে তাহলে আপনি তার রিপ্রেজেন্টেটিভের নামটা দিতে পারেন। যেহেতু এখানে এন্ট্রি করেনি সেহেতু এই ড্রপডাউনে আসেনি, আমি এটা অ্যাড করে দিচ্ছি। আমি এই ইনভয়েসে যদি আরও কোনো প্রোডাক্ট পারচেস করতে চাই, আমি সেখান থেকে ধরুন আমি এসি পারচেস করছি, এটা কোনো ওয়্যার হাউসে আমি স্টক ইন করবো, ওয়্যার হাউসটা চুজ করে নিচ্ছি। আমি 10টা এসি পারচেস করছি অ্যান্ড এসির রেট 1 টন, আমি 1 টনের মতো আনুমানিক একটা প্রাইস দিয়ে দিই 65,000 টাকা আমি অ্যাড করছি। অ্যাড করার পরে আপনি চাইলে এখানে আনলিমিটেড যত খুশি তত প্রোডাক্ট আপনি এখানে অ্যাড করতে পারেন। পারচেস ইনভয়েসে যতগুলো প্রোডাক্ট থাকবে কোনো ম্যান্ডেটরি নেই যে আপনি কতগুলো এন্ট্রি করতে পারবেন। তারপরে ফাইনালি যদি আপনার কোনো কারেকশন করার না থাকে আপনি এটাকে ফাইনালি সেভ করে দিবেন। আর যদি কোনো কারেকশন করার প্রয়োজন থাকে আপনি এখানে এসে আপনি এডিট করতে পারেন। এখানে এসে এডিট করতে হলে আপনাকে কোনো এডিটের কোনো পারমিশনের প্রয়োজন নেই, কারণ ইনভয়েসটা আপনি এখনও সেভ করেন নাই, এটা র অবস্থায় আছে। সো চাইলে আপনি এখানে এটা সেভ করতে পারেন বা আপনি এটা আপডেট করতে পারেন, আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন অ্যাজ ইউ লাইক। আমি এখানে কোনো এডিট করিনি বা ডিলিটও করিনি, আমি সরাসরি ইনভয়েসটা আমি সেভ করে দিচ্ছি। আমার একটা পারচেস ইনভয়েস সেভ হয়ে গেল। সেভের পরে আমি এটা রিপোর্টটা দেখছি, এখানে ইনভয়েস, আমি যেই ইনভয়েস আমি পারচেস করছি, সো আমার টোটাল পারচেস ইনভয়েসটা চলে আসছে অ্যান্ড কারেন্ট ব্যালেন্স কত, আমার প্রিভিয়াস ডিউজ ছিল কত, সব কিছু মিলে এখানে কারেন্ট ব্যালেন্সটা চলে আসছে। আমি যে সাপ্লায়ার কাছ থেকে পারচেস করছি আমার এই পারচেস ইনভয়েসটা রেডি হয়ে যাচ্ছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং হলো আমি এখানে যে ক্রেডিট পারচেস করছি এটা অ্যাকাউন্টস পর্যন্ত এটা আপডেট হয়ে গেছে। এখন যদি আমি অ্যাকাউন্টস লেজার এসে যমুনা গ্রুপের লেজারটা চেক করে আমি দেখব যে এই পরিমাণ টাকা এখানে এটা ক্রেডিট পারচেস 11 লক্ষ টাকা এখানে একটা ক্রেডিট পারচেস একটা এন্ট্রি হয়ে গেছে, যেহেতু আমি এখনও একটা টাকাও আমি পে করিনি। আর তার সাথে পেমেন্ট ভাউচার যেহেতু আমি পে করিনি তাহলে তার সাথে পেমেন্ট ভাউচার আমার জেনারেট হবে না। আর সেভ করার আগে আমি চাইলে যদি আমি পার্শিয়াল পেমেন্ট ফুল পেমেন্ট দিতাম তাহলে আমি এখানে অ্যামাউন্টটা লিখে তারপরে আমাকে সেভ করতে হতো, তাহলে আমি একটা পেমেন্ট ভাউচারের সাথে সাথে পেয়ে যেতাম। এটা যে অ্যাকাউন্টসের সাথে ইন্টিগ্রেটেড, এটা আমরা একটু ব্যাক করে আমরা একটা অ্যাকাউন্টস মডিউলে যাচ্ছি। আমি এন্ট্রিটা দিয়েছিলাম যমুনা গ্রুপের আন্ডারে। আমি তার লেজারটা আমি একটু চেক করে নিই রিপোর্টে এসে, ফাইনালি আমি একটু ডেবুক দেখি। এখানে একটা এন্ট্রি করা হয়েছিল যমুনা গ্রুপ, এখানে যমুনা গ্রুপের যে এন্ট্রি ট্রানজ্যাকশনটা করা হয়েছিল সেইটা এখানে একটা জার্নাল এন্ট্রি হয়ে গেছে, 11 লাখ টাকার ডেবিট অ্যান্ড ক্রেডিট জার্নাল এন্ট্রি হয়েছে। এখন আমরা তার লেজারটা চেক করি। যমুনা গ্রুপ আমার হলো পেয়েবলস ছিল অ্যান্ড যমুনা গ্রুপ, এটা আমি আজকে ডেটও দিতে পারি অথবা আমি ডেট চেঞ্জ করে দিতে পারি, আমি শুধু আজকেরটাই দেখছি। আমার প্রিভিয়াস তার সাথে ওপেনিং ছিল এত ক্রেডিট অ্যান্ড আজকে পারচেস করা হয়েছে, পারচেস করা হয়েছিল আমার টোটাল এই দুটো ইনভয়েসে এত টাকা। সো আমার টোটাল এই এন্ট্রিটা এখানে আমার এটা তার সাথে আপডেট হয়ে গেছে। আমার যে দুটো প্রোডাক্ট ছিল এখানে দুটো রো জেনারেট হয়ে গেছে। সো আমার অ্যাকাউন্টসের সাথে ইন্টিগ্রেটেড হয়ে গেছে। এখন আমি এটা ট্রায়াল ব্যালেন্স শিট পর্যন্ত এটা আপডেট হয়ে গেছে।
এখন আমি যদি তার ব্যাকডেটে স্টেটমেন্টটা দেখতে চাই আমি সেটাও পসিবল। আমি এখানে ডেটটা চেঞ্জ করে নিচ্ছি, আমি জানুয়ারি 1 তারিখ থেকে দেখছি, আমি ফুল একটা স্টেটমেন্ট আমি পেয়ে গেলাম তার সাথে আমার যে লেনদেন এই পর্যন্ত হয়েছে এই ডেট রেঞ্জের মধ্যে। সো এই ব্যালেন্সটা হলো তার টোটাল আউটস্ট্যান্ডিং। ওকে, আমি দেন আবার পারচেস মডিউলে চলে যাচ্ছি। তাহলে আমি এখানে পারচেস ইনভয়েসটা আমি দেখালাম কিভাবে করলাম। এন্ট্রি করার পরে যদি আপনার কখনো এডিট অথবা ডিলিটের প্রয়োজন হয় আপনি সেটা করতে পারবেন, তবে অফকোর্স অ্যাডমিন যদি আপনাকে পারমিশন দিয়ে থাকে অথবা যেই ইউজারকে পারমিশন দিবে কে এডিট করতে পারবে কি পারবে না তাহলে সে এডিট করতে পারবে যদি কখনো ভুল হয়। এখানে এসে আপনি পুনরায় যেই ইনভয়েসের আন্ডারে আপনি যেই দুটো প্রোডাক্ট দিয়েছিলেন সেটা আপনি এখানে এসে পেয়ে যাবেন, তবে এই পেজে আসার জন্য অফকোর্স পারমিশন থাকা লাগবে। যেহেতু আমি সমস্ত পেজের ডাটা এন্ট্রি ডিলিট এডিটের পারমিশন নিয়ে কাজ করছি সেহেতু আমি আসতে পারছি। এখানে এসে আপনি ট্রানজ্যাকশনগুলো পেয়ে যাচ্ছেন, যদি প্রয়োজন মনে করেন এটাকে আপনি ডিলিট করতে পারেন, আপনি ইভেন আপনি আপডেটও করতে পারেন। আমি ডিলিট বা আপডেট আমি আপাতত কিছুই করছি না। ওকে, নেক্সট আমি ডিরেক্ট পারচেস আমি দেখালাম। এই পারচেজের সাথে পারচেজের সমস্ত রিপোর্টগুলো অলরেডি আপডেট হয়ে গেছে। এর সাথে আমরা যদি দেখি যে পারচেস রেজিস্টার মানে আজকে ডেটে আমি কি কি পারচেস করেছি আমি ডিটেলে আসি। আমি যেহেতু একটি এন্ট্রি করেছি মানে একটা ইনভয়েস করেছি, একটা ইনভয়েস আমার দুটো প্রোডাক্ট ছিল, সেই দুটো প্রোডাক্ট আমার চলে আসছে, ইভেন আমি কত টাকা প্রোডাক্ট পারচেস করছি। সো এই ক্ষেত্রে যদি আমি ডেট চেঞ্জ করে দিই আমার প্রিভিয়াস যত পারচেস ছিল আমার সবই চলে আসবে। আমি মার্চের 1 তারিখ থেকে দেখে আমি ডিটেলে চলে আসছি। সো আমি ডেট চেঞ্জ করে দিয়েছি। সো আমি এই ডেট রেঞ্জের মধ্যে আমার যত পারচেস ছিল আমার সব কিছু চলে আসছে, এখানে অ্যাট এ গ্ল্যান্স চলে আসছে। যদি প্রয়োজন মনে করেন যে আপনি এখানে সিলেক্টেড সাপ্লায়ার সিলেক্টেড আইটেম দেখবেন সেটাও পসিবল। আমি যদি মনে করি যে আমি সিলেক্টেড দেখব পার্টিকুলার একটা সাপ্লায়ার কাছ থেকে এই ডেট রেঞ্জে আমি কি পারচেস করেছি, তাহলে আমি সিলেক্টেড চুজ করে দেন সাপ্লায়ার নেম দেন আমি ডিটেলে আসবো। তাহলে আমার শুধু একটা সাপ্লায়ারের কাছ থেকে আমি কি পারচেস করছি আমার শুধু সেই ডেটাই আসছে, এখানে অন্য কোনো সাপ্লায়ারের ডেটা আসেনি। আমি পার্টিকুলার প্রোডাক্ট যদি দেখতে চাই যে এক্স্যাক্টলি একটা প্রোডাক্ট আমি এই পর্যন্ত কত পারচেস করছি এই ডেট রেঞ্জের মধ্যে, তাহলে আমি এখানে এসে আইটেম ওয়াইজ আমি পেয়ে যাব, আইটেম ওয়াইজ আমি পেয়ে যাচ্ছি। সো এখানে অনেক রিপোর্ট আছে, সবগুলো রিপোর্ট দেখাতে গেলে প্রেজেন্টেশনটা অনেক বড় হয়ে যাবে। আমি ইম্পর্টেন্ট কিছু রিপোর্ট দেখাচ্ছি। এর মধ্যে ইম্পর্টেন্ট একটা হলো আপনার আইটেম লেজার। লাইক দিস, এই প্রোডাক্টে আপনি কিভাবে পারচেস করছেন, আপনি কিভাবে সেলস করছেন অ্যান্ড প্রেজেন্টলি আপনার স্টক কী আছে সেটা দেখার জন্য আপনি আইটেম লেজারে এসে দেখতে পারেন। আপনি ডেট রেঞ্জ আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, যে কোনো ডেট রেঞ্জ আপনি দেখতে পারেন। আমি একদম শুরু জানুয়ারি থেকে দেখছি ডেট রেঞ্জ অ্যান্ড এই প্রোডাক্ট আমি দেখছি। সো আমি এটা শো করে দিলাম। এইখানে দেখুন এই প্রোডাক্টটা আমি কিভাবে পারচেস করছি, কোথায় আমি সেল করছি, কার কাছে সেল করছি তার ডিটেল চলে আসছে। আমার স্টক ইন কী হয়েছে, আমার স্টক আউট কী হয়েছে এবং প্রেজেন্টলি আমার কত স্টক আছে সবই চলে আসছে। এটা আমি যদি আরেকটু ডিটেল দেখতে চাই তাহলে আমি এখানে একটা ডিটেল বাটন আছে, সেখানে চেকবক্সে ক্লিক করে যদি আমি শোতে ক্লিক করি তাহলে এখানে রিপোর্ট একটু ফলো করবেন যে আরেকটু ডিটেল আকারে আসছে। মানে আমার রেট কী ছিল, ডিসকাউন্ট কী ছিল, ব্যাট কী ছিল, এখানে আমার সবই চলে আসছে তার সাথে আরেকটু ডিটেল আকারে। আর আমি তার আগে যে রিপোর্টটা দেখেছিলাম সেখানে আপনার শুধু ইন অ্যান্ড আউট ছিল, আর এর সাথে হলো ইন আউট অ্যান্ড তার সাথে রেট ডিসকাউন্ট ব্যাট অ্যামাউন্ট ইজ এভরিথিং এখানে চলে আসছে। সো আমরা আইটেম লেজার থেকে আমরা বেরোচ্ছি অ্যান্ড পেবলস। এইখানে টোটাল পেবল একটা লিস্ট পাবেন, আপনার প্রেজেন্ট আপনার কত ক্রেডিট আছে তার মানে আপনার কাছে কত পাবে, এখান থেকে আপনি একটা রিপোর্ট অ্যাট এ গ্ল্যান্স পেয়ে যাবেন। আরও এখানে ইম্পর্টেন্ট অনেক রিপোর্ট রয়েছে। সো আমরা সবগুলো রিপোর্ট দেখাতে পারছি না, অনেক সময় লেগে যাবে। তার মধ্যে ইম্পর্টেন্ট যে রিপোর্টগুলো আছে আমরা শুধু সেগুলোই দেখাবো। তাহলে আমরা পারচেস ইনভয়েস দেখালাম। আপনি যদি কোনো কারণে পারচেস রিটার্ন করতে হয় তাহলে আপনি এই রিটার্ন ইনভয়েসটা আপনি ব্যবহার করতে পারেন। এইখানে জিপ্যাক্স সফটওয়্যারের সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো আপনি একটা পেজ আপনি যেভাবে এন্ট্রি করবেন সফটওয়্যারের সম্পূর্ণ পেজগুলো আপনি এইভাবে আপনি কাজ করতে পারবেন। সো একটা পেজ এন্ট্রি দেওয়া শিখে যাওয়া মানে আপনার পুরো সফটওয়্যার অপারেশনটা শিখে যাওয়া। সো আমি এখানে আর কোনো এন্ট্রি দিয়ে দেখাচ্ছি না, সো আমি শুধু এখানে স্ক্রিনটা দেখাচ্ছি যে এখানে আপনার যদি কখনো আপনার রিটার্নের প্রয়োজন হয় তাহলে আপনি এই পেজটা ব্যবহার করে আপনি রিটার্ন করতে পারেন। আর রিটার্ন করলে কি হবে, আপনি ধরুন
আমি এখন যে প্রোডাক্টটা পারচেস করছি এখান থেকে যদি আমি একটা রিটার্ন করি এটা কিন্তু তার বিলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এখানে আপনাকে অ্যাকাউন্টসে এসে আর কোনো অ্যাডজাস্ট এন্ট্রি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি 1 লাখ টাকার প্রোডাক্ট পারচেস করছেন, তাকে 20,000 টাকার প্রোডাক্ট রিটার্ন করে দিয়েছেন, তার মানে তার কাছে এখন কিন্তু আপনাকে পে করতে হবে 80,000 টাকা। সেই 20,000 টাকা কিন্তু অ্যাকাউন্টসে আপনার রিভার্স এন্ট্রি হয়ে যাবে। সো আমি রিটার্ন আর পোস্টিং করলাম না, আমি এটা বলে দিলাম। তারপরের স্টেপ হলো আপনারা সরাসরি যদি পারচেস ইনভয়েস করে আপনি না করতে চান, ধরুন আপনার প্রতিষ্ঠান অনেক লার্জ স্কেল, সেখানে প্রথমে প্রোডাক্ট পারচেস করার জন্য আপনাকে রিকুইজিশন দিতে হয়, তারপরে পারচেস অর্ডার দিতে হয়, তারপরে অর্ডার রিসিভ করতে হয়, তাহলে আপনি স্টেপে আসবেন। প্রথমে আপনি পারচেস রিকুইজিশন আপনি এন্ট্রি করবেন। পারচেস রিকুইজিশন এই পেজটা আপনি ফিল আপ করবেন, আপনার কোন ডিপার্টমেন্ট থেকে রিকুইজিশন যাচ্ছে, দেন কোন প্রোডাক্ট যাচ্ছে, অ্যান্ড প্রোডাক্ট কোড তো অটো জেনারেট হবে, অ্যান্ড আপনার এই রিকুইজিশন টাইপটা কি ইমার্জেন্সি নাকি নর্মাল, কত কোয়ান্টিটি, অ্যান্ড আপনার রিপ্রেজেন্টেটিভ মানে এক্স্যাক্টলি রিকোয়েস্টটা কার কাছ থেকে আসছে, বা যদি কোনো রিপ্রেজেন্টেটিভ এটা বলে থাকে বা ওই ডিপার্টমেন্টের এই রিপ্রেজেন্টেটিভ অথবা এই পিপল মানে এই স্টাফ আমাকে এই রিকুইজিশনটা করেছে, আপনি এই রিকুইজিশনটা আপনি এন্ট্রি করে নেবেন এবং এন্ট্রি করে ভেরিফ্যাক্সিবল, যেটা আমি পারচেজ ইনভয়েসে দেখাইছি ঠিক এরকমই। তার রিকুইজিশন করার পরে আপনি যে রিকুইজিশনগুলো করেছেন আপনার এখানে এই রিকুইজিশনগুলো করার পরে আপনি পারচেস অর্ডার, কারণ রিকুইজিশন করার পরে আপনি একটা পারচেস অর্ডার দিবেন কোনো একটা সাপ্লায়ারকে আপনাকে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য, তখন আপনার রিকুইজিশনগুলো আপনার এখানে ড্রপডাউনে চলে আসবে। আপনার রিকুইজিশনগুলো আপনি এখন এই প্রোডাক্টটা আপনি কাকে দিবেন, কার কাছ থেকে আপনি পারচেস করতে চাচ্ছেন, এখন এই প্রোডাক্টে আপনি কি রিকুইজিশন করেছিলেন এটা ড্রপডাউনে চলে আসবে অটোমেটিক। সো আপনাকে এখান থেকে আর নতুন করে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে না, আপনি তার আগের রিকুইজিশন পেজে আপনি এই রিকুইজিশন নাম্বারে যে প্রোডাক্টগুলো রিকুইজিশন করেছেন আপনি যখন এই রিকুইজিশন নাম্বারটা চুজ করবেন তখন এই প্রোডাক্টগুলো চলে আসবে। রিকুইজিশন টাইপ কী ছিল সেটাও চলে আসবে, কত কোয়ান্টিটি ছিল সেটাও চলে আসবে। এখনও আপনি একটা প্রোডাক্টও অর্ডার করেন নাই, আপনার ব্যালেন্স কিন্তু যে কটা ছিল রিকুইজিশনে সেটাই আসছে। এখন যদি আপনি ধরুন আমি এখানে 15টা আমি অর্ডার করতে চাচ্ছি, আপনি যদি এই সাপ্লায়ারের সাথে আপনার বিল নিয়ে নেগোশিয়েট হয়ে থাকে যে আমি এই প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছি, এই প্রোডাক্টের প্রাইজিংটা হলো লাইক দিস, আমার 75,000 টাকা, আপনি এটা নেগোশিয়েট করে আপনি তার সাথে আপনি আপনি এখানে রেটটা নেগোশিয়েট করে আপনি এখানে রেটটা এন্ট্রি করলেন। এখন যদি কোনো রিপ্রেজেন্টেটিভ থাকে আপনি সেটা দিলেন, আদারওয়াইজ আপনি এখানে অ্যাড করে দেন। এইভাবে যদি আরও প্রোডাক্ট থাকতো আপনি পারচেস অর্ডার আপনি এখান থেকে জেনারেট করেন, তারপর আপনি এটাকে সেভ করে দেন। তো এখানে ইন্টারেস্টিং হলো পরবর্তীতে যদি আপনি এই প্রোডাক্টের আবার যদি আপনি মানে একটা পারচেস অর্ডার জেনারেট করতে চান তখন দেখুন কি হয়। আমি ধরুন এখন আমি অন্য পার্টির কাছ থেকে আমি পারচেস করব, প্রথম করেছিলাম আমি প্রোডাক্টটা চুজ করলাম। এখন দেখুন আপনার 25টার পারচেস রিকুইজিশন ছিল, আপনি অলরেডি 15টার অর্ডার করেছেন, আর মাত্র আপনি 10টা প্রোডাক্টের অর্ডার করতে পারবেন। তার মানে আপনার এই ফিচার্সটা একটা এক্সেলেন্ট ফিচার্স, আপনি এখানে বেশি করার কোনো সুযোগ নাই। ইভেন আপনার পারচেস রিকুইজিশন কতগুলো ছিল, আপনি কতগুলো অর্ডার করেছেন, কতগুলো ব্যালেন্স আছে, সেই পুরোটাই হলো আপনি পারচেস অর্ডার করার সময় আপনি দেখতে পাবেন। নেক্সট স্টেপে আসি, এটা কিন্তু একটা রিপোর্ট জেনারেট হয়ে গেছে। আমি এটা আগেরটা একটু সার্চ করে আবার একটু ব্যাকে এসে রিপোর্টটা দেখায় নেই। একটা পারচেস অর্ডার, এইখানে আপনি চাইলে ডিয়ার স্যার এস পার কোটেশন এইখানে আপনি একটা মানে আপনাদের একটা ড্রাফট এই রিপোর্টের মধ্যে আপনি একবারে সেট করে নিতে পারেন, তখন বারবার আপনাকে এই লেখাটাই আসবে। সো যেহেতু আমি এটা প্রেজেন্টেশন করছি সো আমি এখানে ডিটেলটা কিছু লিখিনি, এটাই আপনি সরাসরি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন বা অ্যাড করে আপনি আপনার সাপ্লায়ার কাছে পাঠিয়ে দিতে পারেন। তারপরের কাজ হলো আপনি অলরেডি রিকুইজিশন করছেন, পারচেস অর্ডার করছেন, এবার আপনার কাছে প্রোডাক্ট আসলো, সেই 2 দিন হোক 3 দিন হোক বা 1 সপ্তাহ পরে হোক, আপনার কাছে যখন প্রোডাক্ট আসলো আপনি যেই অর্ডারটা দিয়েছিলেন লাইক দিস 6 নাম্বার ছিল, কিন্তু আমি যখন এই পারচেস অর্ডার 6 সিলেক্ট করলাম আমার ড্রপডাউনে কিন্তু আমি যেই প্রোডাক্টটা কতগুলো অর্ডার কোয়ান্টিটি আমি তাকে পারচেস অর্ডারের জন্য দিয়েছিলাম সেটা কিন্তু আমার এখানে চলে আসছে। তো এখন আমি কি করব, এখন আমি প্রোডাক্টটা রিসিভ করব। ধরেন আপনি দিয়েছিলেন
15টার জন্য। সে যদি আপনাকে 15টাই দিয়ে থাকে, আপনি এখানে 15টা লিখবেন। ধরেন আপনাকে সে 10টা প্রোডাক্ট পাঠাইছে, আপনার অর্ডার ছিল 15টা ওয়াশিং মেশিনের, তার কাছে এতগুলো প্রোডাক্ট নাই, সে আপনাকে আপাতত 10টা পাঠাইছে। আপনার তারপরে যদি প্রাইস আপনার কম বেশি হয়, সেটাও আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন। দেন আমি এটাকে আপডেট করে দিচ্ছি। ফাইনালি আমি এটাকে সেভ করে দিলাম। আমার কিন্তু এখন অলরেডি ইনভয়েস জেনারেট হয়ে গেছে। তার মানে আমি যদি প্রোডাক্টটা রিসিভ করি, রিসিভ করার সাথে সাথেই কিন্তু আমার পারচেস ইনভয়েস জেনারেট হয়ে গেছে। আমাকে পারচেস ইনভয়েসে গিয়ে আর কিন্তু আমাকে পারচেস ইনভয়েস ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। আমরা এটা দেখে নিই, ইনভয়েস নাম্বার 80। আমরা আবার এটাকে চেক করব পারচেস ইনভয়েসে আদৌ এটা হয়েছে কিনা। পারচেস ইনভয়েস, ওকে। সো আমার একটা পারচেস ইনভয়েস জেনারেট হয়ে গেছে। ইকবাল ট্রেডার্স থেকে আমি পারচেস করেছি, সে আমাকে প্রোডাক্টটা পাঠিয়ে দিয়েছে। সো এটা কিন্তু আমি আবার পারচেস ইনভয়েসে গিয়েও আমি এটা আবার সার্চ করে পেয়ে যাব। আমার ইয়েটা ছিল হলো 80। হ্যাঁ, এটা কিন্তু চলে আসছে 80। এক্স্যাক্টলি এটা পুরোটাই হলো ইন্টিগ্রেশন। সো আপনি ওখানে এন্ট্রি দিলেও এটা এখানে আসবে, এখানে এন্ট্রি দিলেও কিন্তু আপনার এটা, ও এখানে এন্ট্রি দিলে কিন্তু আপনি এটা ওখানে পাবেন না। সো ওটা হলো আপনাকে দুটো প্রসেস হয়ে এখানে আসছে। আর এখানে তো সরাসরি এটা আপনি এখানে ইনভয়েস জেনারেট করছেন। তাহলে হয়ে গেল। নেক্সট যদি আমি তাকে পেমেন্ট দিতে যাই, তাহলে আমি কিন্তু আবার সরাসরি অ্যাকাউন্টসে চলে যাব। অলরেডি এটা আমার ক্রেডিট পারচেস হয়ে গেছে। এখন অ্যাকাউন্টসে এসে আমি এটা আবার পেমেন্ট করব। আমি একটা পেমেন্ট দেখাই। আমি দুটো পারচেস করছি, একটা ডিরেক্ট পারচেস করছিলাম যমুনা থেকে, আরেকটা পারচেস করেছে আমি এখানে ইকবাল ট্রেডার্স থেকে। সো আমি অ্যাকাউন্টিংয়ে এসে আমি এখন তাকে পেমেন্ট দিতে চাই, যেহেতু আমার ক্রেডিট পারচেস ছিল। আপনি হয়তো অনেক দিন আগে পারচেস করছেন, এখন সে আপনার কাছে পেমেন্ট চাইছে, এখন আপনি পেমেন্ট দিবেন পেমেন্ট ভাউচারে এসে অ্যাকাউন্টস মডিউল থেকে। পেয়েবল আমি কাকে দিচ্ছি? আমি দিচ্ছি ইকবাল ট্রেডার্সকে। কত টাকা দিচ্ছি? ধরুন আমি এখন 50,000 টাকা দিচ্ছি। টাকাটা কিভাবে দিচ্ছি? আমি ক্যাশেও দিতে পারি, আমি চেকেও দিতে পারি। ধরুন আমি অনেক টাকা তো আমি ব্যাংক থেকেই দেখাই। আপনি ডাচ বাংলা ব্যাংকের আপনি চেক দিয়েছেন, চেক নাম্বার কত, আপনি এখানে আপনি চেক নাম্বার আপনি লিখুন আপনার, কারণ চেকটা লেখার পরে আপনি এখানে এন্ট্রি করবেন। সো চেকে যে নাম্বার থাকবে আপনি সেটা লিখবেন, কোন ডেটে আপনি চেক দিয়েছেন আপনি সেটাও এখানে ডেট চেঞ্জ করে দিতে পারেন। দিয়ে আপনি এটা অ্যাড করুন, অ্যাড করার পরে আপনি এটা সেভ করে দেন। আমি এটা সেভ করে দিলাম। এখন ইকবাল ট্রেডার্সের লেজারটা দেখি। আমি জেনারেল লেজারে চলে আসি। আমার ছিল পেবলস, ইকবাল ট্রেডার্স। পিআই পারচেস ইনভয়েস 80-তে আমি 7,50,000 টাকার প্রোডাক্ট পারচেস করেছিলাম। আজকে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আমি পেমেন্ট করেছিলাম। এই পেমেন্টটা করেছিলাম 50,000 টাকা। এটা আগের ট্রানজ্যাকশন ছিল। এই পেমেন্টটা করেছিলাম আমি 50,000 টাকার। সো তার ডেবিট ক্রেডিট হয়ে বর্তমানে এই ব্যালেন্স আছে। আর এটা অ্যাকচুয়ালি তার ওপেনিং ব্যালেন্স আগে ছিল, আজকের ডেটের আগে। যেহেতু আমি শুধু আজকের ডেটে আমি রিপোর্টটা দেখছি, আজকের ডেট রেঞ্জ। আমি যদি প্রিভিয়াস থেকে দেখতে চাই, তা আমি চাইলে প্রিভিয়াস থেকে দেখতে পারি। আমি জানুয়ারি থেকে দেখছি। সো আমার জানুয়ারি থেকে তার আগে আমার কোনো ওপেনিং ছিল না। সো এক্স্যাক্টলি আমার এই ট্রানজ্যাকশন। সো মানে পুরো অ্যাকাউন্টিং ইনভেন্টরির সাথে ফুল ইন্টিগ্রেটেড। আর সফটওয়্যার হাইলি স্মার্ট, হাইলি সিকিউর। অ্যাকচুয়ালি আমি যে ইউজ করছি, আমার মনেই হচ্ছে না এত বেশি ডেটা নিয়ে আমি একটা সফটওয়্যার অপারেট করছি। এটাই হলো উইন্ডোজ ক্লাউড সার্ভারের সব থেকে বড় অ্যাডভান্টেজ। অ্যান্ড এসকিউএল ডাটাবেস হাইলি সিকিউর। সো পারচেস মডিউল অলরেডি দেখানো হলো। তারপরে এখানে প্রচুর রিপোর্ট আছে। রিপোর্টগুলো আপনারা ক্লিক করলেই দেখতে পারবেন যে পারচেস রেজিস্টার আমি ক্লিক করছি, আমি দেখছি। সো অ্যাকচুয়ালি এই রিপোর্টগুলো আপনি এন্ট্রি করবেন, রিপোর্ট তৈরি হয়ে যাবে। আপনি যেই ডেট রেঞ্জ প্রয়োজন সেই ডেট রেঞ্জ দিয়ে আপনি আপনার মতো করে রিপোর্ট দেখতে পারেন। রিপোর্ট চলে আসছে। নেক্সট, এই যে আমরা পারচেস করছি, এই পুরো পারচেসটাই হলো সাথে সাথে আমার স্টক আপডেট হচ্ছে। তাহলে আমরা দেখি আমাদের স্টক কি আপডেট হচ্ছে। আমরা রিপোর্টে আসি। রিপোর্টে এসে স্টক রিপোর্ট, কারেন্ট স্টক আজকের ডেটের। প্রিভিয়াস আমার ওপেনিং ছিল। আজকে আমি যা পারচেস করছি এবং যা সেল করছি সেটা শুধু আমি আজকেই পাবো। তো এখানে যেহেতু অনেকগুলো পেজ আছে, এখানে আমি এই প্রোডাক্ট আজকে স্টক ইন করেছিলাম।
এইখানে এই প্রোডাক্টও আমি আজকে স্টক ইন করেছিলাম, মাত্র 2টা প্রোডাক্ট নিয়ে আমি আজকে স্টক ইন করেছিলাম। আজকে করিনি যেগুলো, সেগুলো হলো আমার আজকের দিনের জন্য ওপেনিং। আমি যদি ডেট চেঞ্জ করে দেখি তাহলে আমার সব কিছুই ইন অ্যান্ড আউট অর্ডার্স ভিতরে চলে আসবে। এটাও আমি একটু দেখে নিই ডেটটা চেঞ্জ করে। আমি জানুয়ারি থেকে দেখছি কারেন্ট স্টক আমার চলে আসছে। সো আমার ইন অ্যান্ড আউট এইখানে অলরেডি 6টা পেজ আছে, চলে আসছে টোটাল। তারপরে স্টক ভ্যালু যদি দেখতে চাই, এখানে অ্যাভারেজ মেথডে স্টক ভ্যালু ক্যালকুলেশন করা হয়েছে। সো আপনার প্রেজেন্ট স্টক ভ্যালু এ আছে, অ্যাভারেজ মেথড অ্যান্ড আদার্স রিপোর্ট আছে, সেটাও দেখে নিতে পারেন। অ্যান্ড সিলেক্টেড, যদি পার্টিকুলার একটা প্রোডাক্টের স্টক কি আছে, একটা প্রোডাক্টের আপনি লোকেশন ওয়াইজ, আইটেম গ্রুপ ওয়াইজ। প্রথমে রেজিস্ট্রেশন করার সময় আমি একটা কথা বলছিলাম যে অ্যাকচুয়ালি আপনাদের স্টক দেখার জন্য অথবা আপনাদের ইনভেন্টরিটা অর্গানাইজড ওয়েতে বিভিন্নভাবে রিপোর্ট দেখার জন্য আইটেম গ্রুপ সাব গ্রুপটা এটা আমরা করেছি। সো এইখানে কিন্তু এই অ্যাডভান্টেজটা আপনি পাবেন। যেমন আমি যদি এখন দেখতে চাই যে আমার টোটাল আমার আইটেম, এই যমুনা গ্রুপের টোটাল আইটেম, আমার টোটাল কারেন্ট স্টক কী আছে, আমি শুধু একটাই সিলেক্ট করেছি। এখন যদি আমি দিই তাহলে আমার পার্টিকুলার একটারই আসছে। সো এটা আমার এই ডেট রেঞ্জের মধ্যে আমার ডেটা আসেনি। সো আমাকে আরও কিছু প্যারামিটার আমাকে চুজ করতে হয়েছে। সো এর মধ্যে আমার পার্টিকুলার একটা প্রোডাক্টের আমার সাব গ্রুপের আমার কী কী স্টক রয়ে গেছে আমি সেটা দেখছি। তারপরে আমি যদি দেখতে চাই আমার স্টক ভ্যালু কী রয়েছে, আমি কিন্তু সেটা পেয়ে গেছি পার্টিকুলার একটার জন্য। এভাবে আপনি যে কোনো সিলেক্টেড প্রোডাক্টের কিন্তু আপনি পেতে পারেন, আপনি আবার অলও পেতে পারেন। সো এটাই হলো সুবিধা। আইটেম গ্রুপ অ্যান্ড সাবগ্রুপগুলো যদি আপনি প্রপার ওয়েতে সাজাতে পারেন, এখানে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর আপনি রিপোর্ট জেনারেট করতে পারবেন। নেক্সট, আরও এখানে অসংখ্য স্টকের রিপোর্ট রয়েছে। স্টক মুভমেন্ট, আপনার স্টক ফাস্ট, স্লো মুভিং, কোন প্রোডাক্ট আপনার খুব বেশি সেল হচ্ছে অথবা একদমই কম সেল হচ্ছে, এটা পেয়ে যাচ্ছেন। আইটেম লেজার আগে দেখিয়েছি। অ্যান্ড আনুষঙ্গিক আরও প্রচুর রিপোর্ট এখানে রয়েছে, সেটা অন্যান্য পেজের সাথে কানেক্টেড। আমরা চলে আসি এখন সেলস মডিউলে। এই ইনভেন্টরির মধ্যে সেলস, পারচেস, স্টক একটা আরেকটার সাথে পুরোপুরি কানেক্টেড। আপনি পারচেস না করলে আপনার সেল করতে পারবেন না। যদি প্রোডাক্ট আপনার স্টকে না থাকে তাহলে আপনার সেল করার প্রশ্নই ওঠে না। তাহলে ফার্স্ট টাইমে আপনাকে প্রোডাক্ট পারচেস করতে হবে, তারপরে সেল করতে হবে। আর সেল পারচেস যাই করুন, সাথে সাথে এটা স্টকে আপডেট হয়ে যাবে। ওকে, আমরা সেলসটা দেখাই। আচ্ছা, সেলস ঠিক পারচেসের মতোই আপনি ডিরেক্ট সেলস ইনভয়েস করতে পারেন, অথবা আপনি সেলস অর্ডার দিয়েও কিন্তু আপনি প্রোডাক্ট সেল করতে পারেন। তো ডিরেক্ট সেল হলো আপনি চাইলে কাস্টমার আসলো, আপনি সরাসরি একটা প্রোডাক্ট আপনি সেল করে দিলেন, এটা। আর সেলস অর্ডার, আপনার যদি কর্পোরেট সেলস থাকে, আপনার কাছে যদি আপনার কাস্টমার চায় আমাকে একটা সেলস অর্ডার দেন, তারপরে আমাকে আপনি ডেলিভারি দেন। যেমন আছে না প্রচুর বাল্ক কোয়ান্টিটি, আপনাকে হয়তো কেউ চেয়েছে যে আমাকে 10 টন প্রোডাক্ট দেন, আপনার হয়তো আজকে হয়তো ক্যাপাসিটি নেই 10 টন দেওয়ার, কিন্তু আপনি তাকে একটা 10 টনের একটা সেলস অর্ডার আপনি দিয়েছেন। এখন আপনি আজকে 5 টন, কালকে 2 টন, তারপরের দিন 3 টন, এইভাবে আপনি ডেলিভারি দেন। আর ডেলিভারির সাথে সাথেই হলো আপনার চালান আর ইনভয়েস জেনারেট হয়ে যাবে। তখন আপনাকে আলাদা করে আর কোনো সেলস ইনভয়েস করতে হবে না। আর সেটা না করে যদি আপনি ডিরেক্টলি সেলস ইনভয়েস করেন, আপনি সেটাও করতে পারেন। আর সেলস ইনভয়েস করার আগে আপনাকে যেটা করতে হবে, প্রথমে হলো আপনাকে একটা রিসিভেবল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তার মানে আপনার কাস্টমার। সো আপনার ক্রেডিট কাস্টমার থাকতে পারে, আপনার ওয়ার্কিং কাস্টমার থাকতে পারে। সো আপনি যদি সেলস ইনভয়েস দিয়ে আপনি করতে চান, আপনাকে কাস্টমার একটা দিতেই হবে। আর যাদের কোনো স্টেটমেন্ট মেনটেন করার প্রয়োজন হয় না, আপনি একটা ওয়ার্কিং কাস্টমার দিয়ে আপনি একটা রেজিস্ট্রেশন করে নিলেই হয়ে গেল। তো এখানে আপনি কাস্টমার রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে রিসিভেবল অ্যাকাউন্টসে এসে আপনি এখানে লেজার নেম, অ্যাড্রেস, সিটি অ্যান্ড আদার্স ইনফরমেশন, এটা গতানুগতিক। পেবলস অ্যাকাউন্ট যেভাবে করেছেন, রিসিভেবল অ্যাকাউন্টসও অলমোস্ট তাই, কোনো ডিফারেন্স নেই। সো এখানে রেজিস্ট্রেশন করার পরে আপনার গ্রেডে চলে আসবে, তারপরে আপনি তাদের সাথে আপনি সেলস আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। তারপর আমি ডিরেক্ট সেলস ইনভয়েস দেখাই। এইখানে বাউচার তো অটো জেনারেট হয়ে যাবে। ডিউ ডেট, সেল করার সময় যদি কোনো ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট থাকে যে আপনি 30 ডেজ, 60 ডেজ অথবা 90 ডেজের মধ্যে আপনি আমার টাকাটা পরিশোধ করবেন, আপনি চাইলে এখানে ডিউ ডে আপনি ব্যবহার করতে পারবেন।
ডেলিভারি অর্ডার নাম্বার যদি থাকে আপনি এখানে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, স্কিপ করে যেতে পারেন। কাস্টমার, আপনি কার কাছে প্রোডাক্ট আপনি সেল করছেন, আপনি যেগুলো রেজিস্ট্রেশন করছেন আপনি তাদের কাছে আপনাকে সেল করতে হবে। নতুন যদি কাস্টমার আসে অফকোর্স আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। ধরুন আমি এবিসি এন্টারপ্রাইজ, আমি তার কাছে একটা প্রোডাক্ট সেল করব। আইটেম আমি যেটা পারচেস করছিলাম সেটা আমি সেল করব। আমার অলরেডি 101টা আমার স্টকে আছে, আমি 101টা পর্যন্ত সেল করতে পারবো। এখানে ব্যাচ অফকোর্স মেনটেন হয়। এখানে এই ব্যাচের 2টা প্রোডাক্ট আছে, এই ব্যাচের 75টা প্রোডাক্ট আছে। সো এখানে হয়তো ব্যাচটা প্রপার ওইভাবে টাইপ করেনি, যেই কারণে এখানে একটু অগোছালো। আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাচ থেকে আমি 2টা প্রোডাক্ট আমি সেল করছি। অ্যান্ড প্রাইস, যদি এটা রেজিস্ট্রেশনের মধ্যে আপনি মানে যেখানে প্রোডাক্টটা রেজিস্ট্রেশন করা হয়েছে সেখানে যদি প্রাইস দিতেন তাহলে এটা কিন্তু এখানে চলে আসতো। যেহেতু এখানে দেওয়া নেই তাহলে এটা আসে নাই, প্রয়োজন নেই, এটা ম্যান্ডেটরি না ওখানে দেওয়াটা। ধরুন এটা আমি এখানে 75,000 টাকায় আমি এটা সেল করতে যাচ্ছি। আমি 2টা এসে সেল করব, রিপ্রেজেন্টেটিভ যেহেতু নাই আমি এটা দিচ্ছি না। কমেন্টস আপনি চাইলে লিখতে পারতেন, আমি এখানে লিখছি না, আমি অ্যাড করে দিয়েছি। আরও যদি কোনো প্রোডাক্ট এই ইনভয়েসে আপনি সেল করে থাকেন তাহলে আপনি আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে পারেন। এটা আনলিমিটেড, আপনি কতগুলো করবেন এটা আপনার সিদ্ধান্ত। আপনি চাইলে ইনভয়েসটা সেভ করে রাখে আপনি এখানে চাইলে এডিট করতে পারেন। এটা যদি আপনি প্রয়োজন মনে করেন, সেভ করার পরে আপনার পারমিশন না থাকলে আর এডিট করা সম্ভব হবে না। সো আমি এখানে কিছুই করছি না। এইখানে ডেলিভারি অ্যাড্রেস, ভেহিকাল, ক্রেডিট লিমিট, আপনি যদি এটা যদি আপনি কোথাও পাঠাতে চান, ধরুন ঢাকা, আপনি এটা ঢাকা কোথাও একটা জায়গায় পাঠাবেন। ভেহিকল, আপনি এখানে গাড়ির নাম্বারটা আপনি এখানে বলে দিতে পারেন। আর ক্রেডিট লিমিট, এটা আপনি যেখানে আপনি কাস্টমার তৈরি করেছেন সেখানে ক্রেডিট লিমিট দেওয়া আছে। যদি ওখানে দেওয়া থাকতো তাহলে এখানে ক্রেডিট লিমিট চলে আসতো। ক্রেডিট লিমিট হলো আপনি এত টাকার বেশি তার কাছে আপনি বাকিতে বিক্রি করতে পারবেন না। ধরুন আপনি ক্রেডিট লিমিট দিয়েছেন 1 লাখ টাকা, তার কাছে আপনি প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন 1,50,000 টাকা, তখন সফটওয়্যার আপনাকে এই জায়গাটায় থামিয়ে দিবে যে না, তার ক্রেডিট লিমিট আছে 1 লাখ টাকা, তার চেয়ে বেশি বিক্রি করা যাবে না। আমি এটা সেভ করছি। আচ্ছা, আমি যেহেতু সেভ করে দিয়েছি, আমি তার কাছে চাইলে ক্যাশও সেভ করতে পারতাম, ক্যাশ সেলও করতে পারতাম, তখন আমি টাকাটা রিসিভ করে নিলাম সাথে সাথে। ঠিক আছে, সেটা আমি আরেকটা এন্ট্রিতে দেখিয়ে দিচ্ছি। এখানে ইনভয়েস চলে এসছে, সেলস ইনভয়েস অ্যান্ড চালান। আপনি তার সাথে একটা চালান দিতে পারেন, আপনি বিল দিতে পারেন। যেহেতু বিলটা এখানে করা হয় নাই, বিল ফরম্যাটে আপনি বিল দিবেন, তাহলে আপনাকে চার্ট অফ অ্যাকাউন্টসে আপনাকে মানে যেখানে ক্রিয়েট করছেন সেখানে আপনাকে এখানে বিল ওয়াইজ বলে দিতে হতো। যেহেতু আমি কোনো টাকা রিসিভ করিনি, সো আমার তো রিসিভ ভাউচার এখানে জেনারেট হবে না। তো অলমোস্ট আমার একটা সেলস ইনভয়েস তৈরি হয়ে গেল, এটা টোটালি একটা ক্রেডিট সেলস ইনভয়েস তৈরি হয়ে গেল। তাহলে আমি আরেকটা এন্ট্রি দিচ্ছি যেটার সাথে সাথে আমি ক্যাশ রিসিভ করব। আমি এইখানে আমি এইখানে দিচ্ছি, আমি ধরুন এবিসি হাউস এখানে, ঠিক আছে, এই প্রোডাক্টে আমি দিচ্ছি। এটা অন্য একটা, এই ব্যাচের প্রোডাক্ট আছে 10টা, আমি কোয়ান্টিটি একটা, এইখানে রেট দিলাম এইবার 74,500 টাকা, অ্যাড করে দিচ্ছি। এখন আমি পুরো টাকাটা আমি নিয়ে নিব, পুরো টাকাটা আমি অ্যাড করে নিচ্ছি এবং পুরো টাকাটা আমি ক্যাশে নিয়ে নিচ্ছি। আমি এটা সেভ করে দিচ্ছি। এখন দেখুন আমার ইনভয়েস কি দাঁড়ালো, আমি পুরো টাকাটাই আমি রিসিভ করে নিয়েছি। মানে এই ইনভয়েসে আমার আর কোনো ব্যালেন্স নেই, এই ব্যালেন্স যেটা আছে এটা প্রিভিয়াস ব্যালেন্স আমার। সো এই প্রেজেন্ট ইনভয়েসে আমার আর কোনো ব্যালেন্স রইল না। এইখানে আমার যত টাকা এসছে আমি তত টাকা রিসিভ করে নিয়েছি, আমার ইনভয়েস ব্যালেন্স 0। সো এইখানে আমি আমি যেটা করছি এটা পুরোটাই কিন্তু অ্যাকাউন্টসের সাথে ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে এই সেলস ইনভয়েসের আন্ডারে। আমি যদি রিসিভ ভাউচারে এসে দেখি আমি কিন্তু এটা অলরেডি আমি এটা পেয়ে যাব। সো আমি একটু চেক করে নিই। এখানে দেখুন এই সেলস ইনভয়েসের এগেনস্টে আমি টাকাটা রিসিভ করছি, এখানে কিন্তু চলে আসছে। মানে পুরো সফটওয়্যারটাই হলো ইন্টিগ্রেটেড। সো আপনাকে তেমন কোনো কাজই করতে হবে না। আপনি যখন সেলস ইনভয়েস করবেন সাথে সাথে অ্যাকাউন্টসে ডাটা চলে আসছে। আপনি যদি এটা ক্রেডিট হতো তাহলে পরবর্তীতে এসে রিসিভ ভাউচার আপনি টাকাটা আবার রিসিভ করে নিতেন। এর আগে আমি যেটা সেল করেছিলাম তার কাছ থেকে যদি টাকা নিতে চাই তাহলে আমি এখান থেকে এসে তার কাছ থেকে আমি টাকাটা নিয়ে নিব।
যেমন আমি রিসিপ্ট ফর্ম, আমার এটা হলো কি ছিল, রিসিপ্ট ফর্ম, আমি এবিসি এন্টারপ্রাইজ তার কাছ থেকে টাকাটা যদি নিতে চাই, তাহলে আমি এখন ধরুন সে আমাকে 5 লাখ টাকা দিয়েছে, আমি টাকাটা রিসিভ করছি ক্যাশে অথবা ব্যাংকে। ধরুন আমি ডাচ বাংলা ব্যাংকের টাকাটা আমি রিসিভ করব। আমি চেকটা ব্যাংক নেম, ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আমাকে কোন ব্যাংকের চেক দিয়েছে, আমি রিসিভ টু ডাচ বাংলা ব্যাংকে আমি চেকটা ডিপোজিট করব। ক্লায়েন্টস আমাকে ধরুন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটা আমার একটা চেক দিয়েছে, চেক নাম্বার আপনি এখানে, চেক ডেট কবে আপনি সেটাও এখানে উল্লেখ করতে পারেন, আপনি অ্যাড করে নেন। এই টাকাটা কিন্তু আপনার ডেবিট হবে ডাচ বাংলা ব্যাংকে। আমি এটা সেভ করে নিয়েছি। এখন এটা আমি অ্যাকাউন্টস লেজারে এসে আমি এটা চেক করি। আমার এবিসি এন্টারপ্রাইজ, আমি রিপোর্টে চলে আসি, আমি লেজার, আমি ডেট চেঞ্জ করিনি, আমার এটা ছিল রিসিভেবল, আমার এবিসি এন্টারপ্রাইজ, তার মানে আমার ডাচ বাংলা ব্যাংকে আমার পার্টি ক্রেডিট হয়েছে। সো আমার ডাচ বাংলা ব্যাংকে আমার এটা টাকাটা আমি ক্রেডিট করেছি, হ্যাঁ অফকোর্স, বিকজ অফ আমি এটা পার্টি স্টেটমেন্ট দেখছি। সো আমার এই 50,000 টাকা আমার ক্লায়েন্টসের এগেনস্টে ক্রেডিট হয়েছে, আমার ডাচ বাংলা ব্যাংকে এটা আমার ডেবিট হবে, যেহেতু আমার টাকাটা ব্যাংকে ডিপোজিট হয়েছে। এখন আমরা ব্যাংক স্টেটমেন্ট আমরা চেক করব ডাচ বাংলা ব্যাংকের। ব্যাংক স্টেটমেন্ট আছে ব্যাংক ব্যালেন্স, তার আন্ডারে ডিবিপিএল, আমরা এটা চেক করি। সো যেহেতু আমার ব্যাংকে 50,000 টাকা ডিপোজিট হয়েছে, সো 50,000 টাকা ডাচ বাংলা ব্যাংক, এবিসি এন্টারপ্রাইজ থেকে 50,000 টাকা আমার ডেবিট হয়েছে, 5 লাখ টাকা, সরি 5 লাখ টাকা ডেবিট হয়েছে আমার ডাচ বাংলা ব্যাংকে। সো এই মানে ফুললি ইন্টিগ্রেটেড, আপনি যেখানেই করুন, আপনি সেলস মডিউলে করুন, পারচেস মডিউলে করুন, আপনি সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টসে একদম রিয়েল টাইম আপনি অ্যাকাউন্টসে এসে আপনি পেয়ে যাবেন, একদম ব্যালেন্স শিট, ইনকাম, এক্সপেন্ডিচার পর্যন্ত। ওকে, নেক্সট সেলস ইনভয়েস দেখালাম, তারপর সেলস রিটার্ন। যদি কোনো কারণে আপনার সেলস রিটার্ন করতে হয়, পারচেস রিটার্নের মতো এটা অ্যাডজাস্ট হয়ে যাবে ক্লায়েন্টসের, মানে আপনার ক্লায়েন্টসের লেজারের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সেলস রিটার্ন করলে ইভেন আপনার স্টকে, আপনার প্রোডাক্টটা স্টকে ইন হবে এবং ক্লায়েন্টসের টাকার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে সমপরিমাণ অ্যামাউন্ট। তো আমি এখানে এটার এন্ট্রি দিচ্ছি না। তারপরে হলো, হ্যাঁ এটা তো আমি ডিরেক্ট সেলস দেখাচ্ছি, তারপরে যদি আপনি সেলস অর্ডার, সেলস ডেলিভারি দেন ওইভাবে করে থাকেন, সেই প্রসেসটা আমি স্ক্রিনগুলো দেখিয়ে দিচ্ছি। আপনার যদি কোনো কর্পোরেট ক্লায়েন্টস লাইক দিস, প্রথমে আপনাকে সেলস অর্ডার দিতে হয়, আপনি এই পেজ ব্যবহার করে আপনি সেলস অর্ডার দিতে পারেন। সেলস ধরুন আপনি একটা বাল্ক কোয়ান্টিটি আপনি একটা সেলস অর্ডার দিয়েছেন, তারপরে আপনি স্টেপ বাই স্টেপ আপনি তার নামে আপনি ইনভয়েস জেনারেট করতে পারেন। ইনভয়েস জেনারেট করার জন্য আপনাকে প্রোডাক্টগুলো আপনি ডেলিভারি করবেন, এই ডেলিভারি করার সাথে সাথেই কিন্তু আপনার ইনভয়েস জেনারেট হয়ে যাবে। আপনার প্রিভিয়াস অর্ডার নাম্বার আপনার এই ড্রপডাউনে চলে আসবে, যে অর্ডারগুলো পেন্ডিং থাকবে, তখন আপনার কাস্টমার নেম এখান থেকে আপনি চুজ করে নেবেন, অ্যান্ড কোন আইটেম, সেটা আপনার এই কাস্টমার এগেনস্টে আপনার কোন আইটেমগুলো ছিল আপনার সেলস অর্ডারে, সেটা এখান থেকে ড্রপডাউনে চলে আসবে। আপনি কোন ওয়্যার হাউস থেকে আপনি ডেলিভারি দিচ্ছেন, কোন ব্যাচ থেকে আপনি ডেলিভারি দিচ্ছেন, কত কোয়ান্টিটি আপনি ডেলিভারি দিচ্ছেন, এগুলো চুজ করে অ্যাড করা, তারপরে সেভ করা। তো সেভ করার সাথে সাথেই কিন্তু আপনার আবার সেলস ইনভয়েস জেনারেট হয়ে যাবে। সো এই সেলস ইনভয়েস কিন্তু আপনার সেলস ইনভয়েস পেজে গিয়ে কিন্তু আপনি আবার পাবেন, তার মানে এর সাথে এটাও ফুললি ইন্টিগ্রেটেড। আবার এখানে সেলস ইনভয়েস জেনারেট হওয়া মানে আপনার অ্যাকাউন্টের সাথে পুরোটাই আপডেট হয়ে গেছে সাথে সাথে। সো মোটামুটি এই ছিল আমাদের ট্রানজ্যাকশন পেজ। সো তার সাথে তো আপনার সাথে সাথে রিপোর্টগুলো সাথে সাথে হয়ে যাচ্ছে। সো এখানে ইনভয়েস রিপোর্ট, এই ডেট রেঞ্জের মধ্যে আমার কতগুলো ইনভয়েস আমি ক্রিয়েট করেছি আমি সেটা পেয়ে যাব। আমি ডেট রেঞ্জ আমি চেঞ্জ করে দেখি, প্রচুর ডেটা চলে আসছে। আপনি যদি কখনো কোনো ইনভয়েস আপনি সার্চ করতে চান, আপনি এইভাবে সার্চ করে আপনি আবার ইনভয়েসটাকে আপনি বের করতে পারেন। যদি হ্যাঁ কখনো মনে হয় যে এক্স্যাক্টলি আমার ইনভয়েস নাম্বারটা কী ছিল আমি ভুলে গেছি, আমার শুধু ডেটটা মনে আছে, তখন ডেট দিয়ে সার্চ দিয়ে আপনি দেখে দেখে আপনি কিন্তু আপনি ইনভয়েসটা বের করতে পারেন। মানে এখানে ডেটা অ্যানালাইসিস করার মতো প্রচুর রিপোর্ট আছে, প্রচুর রিপোর্ট, যেটা আপনার বিজনেস ইমপ্রুভমেন্টের জন্য প্রচুর হেল্পফুল। আপনি কি প্রোডাক্ট রিটার্ন করেছেন, সেই রিটার্ন রেজিস্টার, আপনার সেলস রেজিস্টার। সো আমরা একটু সেলস রিপোর্ট দেখি, এখানে সেলসে প্রচুর রিপোর্ট রয়েছে। আমরা একটু রেজিস্টারটা দেখে আজকের দিনের জন্য আমরা যেই দুটো ইনভয়েস করেছিলাম সেলস রেজিস্টার চলে আসছে। আমি
একটু ডেট চেঞ্জ করে দেখতে চাই। এখানে আমাদের সফটওয়্যারের রিপোর্টের একটা পারফরমেন্সের একটা ব্যাপার আছে, দেখি কতগুলো পেজ কত অল্প সময়ে চলে আসে। ওয়াও, এক্সেলেন্ট, 73 পেজ মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে চলে আসছে। এক্সেলেন্ট পারফরমেন্স। মানে এই যে আমি মানে আপনার কি বলবো, আই এম রিয়েলি হ্যাপি যে অ্যাকচুয়ালি আমাদের টিম খুব ভালো ওয়ার্ক করেছে। সো সফটওয়্যার ব্যাকএন্ডের মেকানিজম এক্সেলেন্ট, এত দ্রুত পারফরমেন্স, এত ফাস্ট যে একটা সফটওয়্যার আমি ক্লিক করলাম, বাফারিং হচ্ছে, বসে থাকলাম, ডিসকানেক্ট হয়ে গেল, আবার রিফ্রেশ দিয়ে ওপেন করলাম। সো জিপ্যাক সফটওয়্যার আপনি ভুলে যাবেন যে আপনি আপনার নিজের কম্পিউটারে কাজ করছেন নাকি আপনি একটা ক্লাউড বেস সফটওয়্যারে আপনি কাজ করছেন। সো এখানে আরও অনেক রিপোর্ট আছে, সো আমি আপনারা ক্লিক করলে রিপোর্টগুলো দেখতে পারবেন। তারপরে স্টকের সেলস রিলেটেড আরও কিছু রিপোর্ট, আইটেম লেজার, স্টক, সেল, পারচেস, সেম রিপোর্ট সব জায়গায় আমরা কল করেছি। অ্যান্ড রিসিভেবল, এটা একটা ইম্পর্টেন্ট রিপোর্ট। আপনার টোটাল রিসিভেবল মানে আপনার ডেবিট ব্যালেন্স থাকতে পারে, ক্রেডিট ব্যালেন্স থাকতে পারে আপনার কাছ থেকে, আপনি পেতে পারেন তার কাছে, সেও অ্যাডভান্স দিয়ে রাখতে পারে, আপনি অ্যাট এ গ্ল্যান্স আপনি সব কিছু একসাথে পেয়ে যাবেন। মানে আপনি টোটাল আপনার ব্যবসায়িক বর্তমানে কী অবস্থা আছে সেটা আপনি এই রিপোর্ট দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কত ডিউজ আছে, কার কাছে কত আপনি পান। যেটা নাকি আমরা যারা বিজনেসের সাথে রিলেটেড সবাই ফার্স্টে এসে দেখি যে অ্যাকচুয়ালি আমি কার কাছে কত পাই, কাকে আমার পেমেন্টের জন্য বলতে হবে, এটা আমাদের কাছে একটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি একটা এজিং রিপোর্ট দেখছি। সো টোটাল ব্যালেন্স কত, আউটস্ট্যান্ডিং ডেজ লাইক 115 দিন টোটাল আমার, 0 to 30 ডেজ, 31 to 60, 61 to 90, 61 to 90, এটা ডুপ্লিকেট কাউন্ট হয়েছে, অ্যান্ড 1+ ডেজ। সো এইখানে একটা এক্সেলেন্ট রিপোর্ট আছে যেটা অ্যাকচুয়ালি আপনার এজিং রিপোর্ট, যেটাকে আমরা বলি যে আপনার যে ডিউস কত দিন থেকে কত দিনের মধ্যে, এটা হলে আপনাকে একটা ডিউ ডেট ব্যবহার করতে হবে। তারপর আপনার রিসিভেবল বাই রিপ্রেজেন্টেটিভ, এরকম এখানে অনেক রিপোর্ট রয়েছে। তারপর আপনার গোডাউন ওয়াইজ সেলস, আপনার যে কটা ওয়্যার হাউস আছে কোন ওয়্যার হাউস থেকে আপনার কি সেলস হচ্ছে আপনি সেটা এখান থেকে আপনি পেয়ে যাবেন। অনেকের একাধিক গোডাউন আছে, সো কোন গোডাউন থেকে আপনার কতটুকু সেল করতে পারছেন এটা ডেট রেঞ্জ দিয়ে অন্যান্য রিপোর্টের মতো আপনি এটা দেখতে পাচ্ছেন। ব্যাড স্টেটমেন্ট, যদি আপনারা ব্যাড কালেক্ট করে থাকেন তাহলে আপনি তার এগেনস্ট আপনার একটা ব্যাড স্টেটমেন্ট আপনি পেয়ে যাবেন। অ্যান্ড তার সাথে ব্যাচ ওয়াইজ সেলস, আপনার সেলস অর্ডার, ব্যাচের সেলস, আপনি সেলস অর্ডার নিয়ে কতগুলো সেল করেছেন, এই সমস্ত রিপোর্টগুলো আপনারা সেলস রিপোর্ট থেকে পেয়ে যাবেন। তো মোটামুটি এই ছিল। সো ফাইনালি এখানে আরও একটা এই সফটওয়্যারের মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা আছে, সেটা হলো আপনার সেট আপ। এই সেট আপের মধ্যে পুরো সফটওয়্যারের ব্যাকএন্ড কনফিগার আপনি করে নিতে পারবেন। এখানে এসে একটা অ্যাডমিনিস্ট্রেটর মেনু রয়েছে, এখানে এসে পাসওয়ার্ড চেঞ্জ করা, ডে ক্লোজ করা, আপনার লগ ইন ডেট অ্যান্ড টাইম, অ্যান্ড আপনাকে নতুন ইউজার ক্রিয়েট করা, ইউজার প্রিভিলেজ দেওয়া, পাসওয়ার্ড রিসেট করা, অ্যান্ড ইউজার ইনফরমেশন আপডেট করা। এখানে এসে অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে আপনি এই সকল ইনফরমেশন, এই কাজগুলো আপনি করতে পারেন। এখানে আরেকটা রয়েছে হলো আপনার সেট আপ। সেট আপের মধ্যে প্রজেক্ট রেজিস্ট্রেশন, বাউচার টাইপ, যেটা আমরা বাউচার ক্রিয়েট করার সময় যেটা রিসিভ বাউচার, পেমেন্ট বাউচার যে প্রিফিক্সগুলো এসে থাকে সেটা আমরা এখান থেকে ম্যানেজ করে থাকি। আপনি চাইলে যদি মনে করেন যে না আমি এই ভাউচারগুলো আমি এইভাবে দিব না, আমি আমার মতো করে চেঞ্জ করে নেব, আপনি সেটাও করতে পারেন। তারপর এমপ্লয়ি ইনফরমেশন, যেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ আসেনি, সো আমরা কোনো এমপ্লয়ি ইনফরমেশন দেইনি যেই কারণে আসেনি, আপনি চাইলে এখানে এমপ্লয়ি ইনফরমেশনের তার ডিটেল ইনফরমেশনগুলো আপনি এখানে রাখতে পারেন। তবে এখানে স্যালারি আছে, এটা স্যালারির সাথে কানেক্টেড না, কারণ এটা পেরোল সফটওয়্যারের সাথে এই মডিউলটা আমরা এই বেসিক প্ল্যানের সাথে আমরা দিচ্ছি না। তারপর ফুটার, ইনভয়েসের নিচে যে সিগনেটরিগুলো রয়েছে আপনি চাইলে এখান থেকে ম্যানেজ করতে পারেন, আপনার পছন্দ মতো ফুটার আপনি এখান থেকে আপডেট করে নিতে পারেন। তো এই ছিল আমাদের জিপ্যাক সফটওয়্যার SaaS এডিশনের বেসিক প্ল্যান। তো SaaS এডিশন আমি বলবো যে বর্তমান সময়ের একটা বেস্ট সিদ্ধান্ত হলো SaaS এডিশন নেওয়া। তো SaaS এডিশন নিতে গেলে আপনাকে একসাথে অনেকগুলো টাকা দিতে হবে না, আপনাকে লাইসেন্স পারচেস করার কোনো প্রয়োজন নেই, আপনি মান্থলি একটা চার্জ দিয়ে আপনি SaaS এডিশন ব্যবহার করতে পারবেন।